আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 তোমাদের সাথে অনেকদিন পরে আমি আবার এসএমপি ক্লাস নিয়ে আসলাম। তোমরা জানো যে আজকে ক্লাসটা জাকির ভাইয়েরই নেওয়ার কথা ছিল, বাট কিছু মানে তোমার আহ, কারণবশত আজকে ক্লাসটা ইনশাল্লাহ আমি তোমাদের সাথে নেব। তোমাদের অলরেডি অধ্যায় 4-এর একটা ক্লাস কিন্তু হয়ে গেছে, আজকে কিন্তু পর্ব 2। তোমরা পর্ব 1-এ অনেক ধরনের নতুন নতুন জিনিস শিখেছো। তোমরা অনেক ধরনের কনসেপ্ট শিখেছো, কিভাবে আমরা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন অ্যান্সার করি এগুলো সম্পর্কে তোমরা ধারণা নিয়েছো। আজকের ক্লাসে তোমাদেরকে কিছু জিনিস আরও শিখাবো, মানে কিছু ইনফরমেশন আরও শিখাবো, কিন্তু এটা শেষ করার পরপরই আমরা চলে যাব হচ্ছে আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাসে। সো তোমাদের জন্য আমি এই চ্যাপ্টার থেকে যতগুলো সম্ভব প্রত্যেকটা এমসিকিউ এবং সৃজনশীল আজকে ক্লাসটাতে তোমাদের জন্য আমি নিয়ে আসছি। তোমাদের যদি কেউ লাস্ট ক্লাস করে নাও থাকো, অথবা তোমাদের কনসেপ্টে যদি একটু ঝামেলাও থাকে, তারপরও আমি তোমাদেরকে এটা গ্যারেন্টি দিচ্ছি ওই ক্লাসগুলো মানে ওই কোয়েশ্চেনগুলো সলভ করতে করতে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের যে টোটাল আইডিয়াটা তোমাদের লাগবে না এইচএসসির জন্য, পুরো আইডিয়াটা ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখি তো আমার সাথে কারা কারা ক্লাসে জয়েন করছে কমেন্টে। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, আমি একটু দেখতেছি তোমার শোভা আছে, সোনিয়া আছে, সূর্য আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আবিদ আছে, আমেনা আছে, তারপরে হচ্ছে পুষ্পা আছে। আমি তোমাদের চ্যাপ্টার 2 লাস্ট ক্লাসটা নিয়েছিলাম, তাই না? 2 পর থেকে তোমাদের সাথে আর ক্লাসটা হয় নাই। ঠিক আছে, সাবিহা আছে, নরিন আছে, তারপর মারুফ আছে, তারপর তমাল আছে, জুমা আছে, ইভা, রেহনুমা, মোমেনা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এখনও তো 2:57 বাজে, ঠিক 3টার সময় ক্লাসটা শুরু হবে ইনশাল্লাহ। তোমরা যেটা এখন করবা সেটা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে একটু কমেন্টে মেনশন দাও যাতে তারা ক্লাসটা করতে চলে আসে, ঠিক আছে? আর তোমাদের সাথে অনেকদিন পর দেখা, যারা ক্লাসে আছো তোমরা আমাকে একটু বলো তো তোমরা কেমন আছো। তোমাদের জন্য মানে একটা আমার কাছে মনে হয়েছে একটা খারাপ নিউজই, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার যে ডেটটা দিয়েছে 7 জুন থেকে শুরু হওয়ার কথা, মানে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা। সেক্ষেত্রে আমাদের যদি আজকে এপ্রিল মাসের 1 তারিখ ধরি, আমাদের মোটামুটি 2 মাসও কিন্তু সময় নাই, তাই না? 2 মাস 7 দিন সময় আছে। এর মাঝখানে আবার কুরবানির ঈদের একটা ব্যাপার আছে। সো সব কিছু যদি আমি তুলনা করি, আমার কাছে মনে হয়েছে যে ডিসিশনটা অনেক রাশ করে নেওয়া। কিন্তু তোমরা একটু মনে করো, তোমাদের যখন প্রথম দিকে আমি ক্লাসগুলো নিতাম তখন আমি কিন্তু বলতাম যে তোমাদের এইচএসসি প্রিপারেশনটাকে এমনভাবে নেওয়া উচিত যাতে পরীক্ষা আগাইলেও বা কঠিন প্রশ্ন করলেও তোমাদের কোনো সমস্যা না হয়। এখন কথাটা হচ্ছে তোমাদের অনেকে একটু ভয় পেয়ে যাচ্ছ, ঠিক আছে, যে ভাইয়া আমি এখন কিভাবে হ্যান্ডেল করব, আমি তো ভাবছি জুলাই পরীক্ষা হবে। আমি একটা জিনিস তোমাদেরকে বলি, ভয় পাওয়ার আলাদা করে মানে কোনো ব্যাপার নাই। কেন? কারণ সবার জন্যই তো সময়টা কমছে, এমন তো না যে শুধু তোমার জন্য সময়টা কমছে, তাই না? সো সবাই যদি পারে তোমাকেও পারতেই হবে, ঠিক আছে? এখানে কোনো না নাই, তোমাকে পারতেই হবে। সো সেই পারাটা কিভাবে পারবো, আমাদেরকে নাম্বার 1 তোমাদেরকে, এটা আমি রোজার ঈদের আগেও বলছি, সেটা হচ্ছে যে এই বছরের ঈদটা তোমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে? নাম্বার 2, কোনো সময় ওয়েস্ট করা যাবে না। ক্লাসেও দেখবা ভাইয়া আজকে সময় ওয়েস্ট করবো না, গল্প টল্প কোনো কিছু না, একদম টানা পড়াবো, ঠিক আছে? নাম্বার 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সামনে যেই রিভিশন মানে তোমার যে সাবজেক্টগুলো পড়া হয়েছে সেগুলোকে একটু চর্চা, একটু রিভিশনে রাখতে হবে, না হলে ভুলে যাবা, ঠিক আছে? এই কয়েকটা জিনিস করলে ইনশাল্লাহ আমার বিশ্বাস, আমার মনে হয় না তোমাদের মানে এই পরীক্ষা আগায় আসলে তোমাদের কোনো সমস্যা হবে, ঠিক আছে? অলরাইট, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম আশিক, ইলিয়াস, তারপরে মাইমুনা, তারপর হচ্ছে জুমা, তারপর জারা, তারপরে মারুফ। হ্যাঁ, অনেকদিন পর আমার ক্লাস, আমারও অনেকদিন পরে তোমাদের ক্লাস, অনেকদিন তোমাদের সাথে ক্লাসটা হয় না। সো 2:59 বাজে আমরা ক্লাসটা শুরু করব। তোমরা যদি চাও তাহলে ক্লাসটা শুরু করব। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো তোমরা কি ক্লাসটা স্টার্ট করার জন্য রেডি কিনা। কমেন্টে যদি আমি দেখি রেডি, সবাই লিখতেছো রেডি, তার মানে আমরা ডিরেক্টলি ক্লাসে ইনশাল্লাহ ঢুকে যাব, ঠিক আছে? অলরাইট, দেখি কারা কারা রেডি, কারা কারা রেডি। না, রেনুমা বলতেছে আমি ঈদে অনেক মজা করছিলাম, এখন মনে হচ্ছে এর জন্য পস্তাইতে হবে। আমি লাস্ট একটা কথা শুরু করে মানে একটা কথা বলে আমি ক্লাসটা শুরু করব, সেটা হচ্ছে পিছনে যা হয়েছে অতীত থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু অতীতকে ভুলেও যেতে হবে,
ঠিক আছে, অতীত থেকে এটা শিক্ষা নাও যে এই ঈদে তুমি পড়াশোনা শেষ করার পরে মজা করবা, কিন্তু আগের জন্য পস্তাইতে হবে এই চিন্তাটা ভুলে যাও। ঠিক আছে, অলরাইট, আসো সবাই রেডি হলে আমরা ক্লাসটা শুরু করব। ওকে, তাহলে আমরা ফার্স্টে কিছু জিনিস নিয়ে আলোচনা করব। এটা খুব বেশি ডিটেলসে এই কারণে যাব না, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্সটা বেশ কম। ঠিক আছে, আমি কিছু কনসেপ্ট নিয়ে তোমাদেরকে ধারণা দিতে চাই, যাতে এটা যদি কখনো তোমার এমসিকিউতে চলে আসে তুমি যাতে অ্যান্সার করতে পারো, বাট এটাতে আমরা খুব বেশি ডিটেলসে ঢুকবো না। ঠিক আছে, একটা হচ্ছে মার্ক টুল, হ্যাঁ, একটা হচ্ছে কি মার্ক ট্যাগ। এখন আমরা HTML এর ক্ষেত্রে দেখো, তোমরা টিভি দেখছো না, সবাই তো টিভিতে খবর দেখি, আমরা টিভিতে সবাই নিউজ দেখি না, সবাই নিউজ দেখি না। নিউজের যে হেডলাইনগুলো থাকে টিভি চ্যানেলে, নিউজের যে হেডলাইনগুলো থাকে, দেখো না, হেডলাইনগুলো বাম থেকে ডানে সরতে থাকে, মানে মুভ করতে থাকে, পুরোটা টাইম নড়তে থাকে নড়তে থাকে নড়তে থাকে, রাইট? সো এই হেডলাইনগুলো নড়ার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয়, এই ট্যাগটাকে বলা হয় মার্ক টুল। হ্যাঁ, একটু দেখো, এই ট্যাগের মাধ্যমে কোনো টেক্সটকে অ্যানিমেশন আকারে দেখা যায়, অর্থাৎ লেখাকে স্ক্রিনের একদিক থেকে অন্য দিকে আস্তে আস্তে সরানো যায়, স্ক্রিনের একদিক থেকে অন্যদিকে আস্তে আস্তে সরানো যায় এই ট্যাগের মাধ্যমে। এটাকে আমরা বলি মার্ক ট্যাগ। ইজি কি মনে রাখার জন্য? ইজি হচ্ছে টিভি নিউজের যে হেডলাইনগুলো থাকে, এটা আমরা মার্ক ট্যাগ ব্যবহার করে করতে পারি। হ্যাঁ, এটুকু কনসেপ্ট যদি তুমি জেনে রাখো তাহলে মোটামুটি তোমার জন্য এই মার্ক ট্যাগ থেকে আসলে খুব বেশি কষ্ট করা লাগবে না। ঠিক আছে, আসো একটা ছোট্ট এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা কি বলছে, একটা ওয়েব পেজ তৈরি করো যা ওয়েব ব্রাউজারে চালু বা রান করলে এই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি মানে ICT লেখাটা আস্তে আস্তে মুভ করবে, আস্তে আস্তে মুভ করবে। আস্তে আস্তে মুভ করা মানে কি হেডলাইন, হেডলাইন মানে কি মার্ক ট্যাগ। দেখো কিভাবে করছি, জাস্ট তোমরা একটুখানি ঠান্ডা মাথায় দেখবা। হ্যাঁ, এই যে দেখো একটা মার্ক ট্যাগ ওপেন হয়েছে, এই ওপেনের ভিতরে আমি লিখছি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এরপরে এই মার্ক ট্যাগটাকে ক্লোজ করে দিছি। তুমি যদি জাস্ট এতটুকু লেখো তাহলে হেডলাইনের মতো বাম থেকে ডানে জিনিসটা সরতে থাকবে। ঠিক আছে, এতটুকু জেনে রাখো তাহলে তোমার খুব একটা প্যারা লাগবে না। হ্যাঁ, তাহলে তোমার খুব একটা প্যারা লাগবে না। আচ্ছা, এখন আমরা একটু আগে যাই। আমরা যে কোনো ট্যাগের, একটু মনে রাখো, যে কোনো ট্যাগের আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে পড়ছি, তাই না? আশা করি তোমরা অ্যাট্রিবিউট সম্পর্কে গত ক্লাসে পড়ছো, রাইট? অ্যাট্রিবিউট কি করে, একটা ট্যাগের কিছু বৈশিষ্ট্য আমাকে ডিফাইন করে দেয়, চরিত্রায়ন করে দেয়, রাইট? যেমন আমরা হচ্ছে তোমার যখন ইমেজ ট্যাগ ব্যবহার করছি তখন সোর্স আমরা দিয়ে দিতাম, হাইট দিয়ে দিতাম, উইথ দিয়ে দিতাম, তাই না? একইভাবে এই মার্ক ট্যাগের ক্ষেত্রেও আমরা তোমার হচ্ছে এটাকে উইথ দিতে পারি, ডিরেকশন দিতে পারি, হাইট দিতে পারি, এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারি মার্ক ট্যাগের মাধ্যমে। ঠিক আছে, অলরাইট। এই যে দেখো, এখানে আমরা অনেক কিছু করতে পারি। এগুলো কি পড়া লাগবে? ভাই এগুলো পড়া লাগবে না, তাই আমি স্কিপ করে যাচ্ছি। স্লাইডে আছে, ইন্টারেস্ট থাকলে পড়ো, বাট আমি বিশ্বাস করি তোমরা আই থিঙ্ক আমার সাথে অ্যাগ্রি করবে, মানে অ্যাটলিস্ট তোমরা তো জানো যে আমি তোমাদেরকে অনেক বেশি পড়াই, তাই না? যতটুকু লাগবে তার চেয়ে বেশি পড়াই, কিন্তু যেহেতু পড়াচ্ছি না, এটার মেইন কারণটা হচ্ছে তোমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষায় আসার মতন ক্রিস্প পড়াশোনা। ঠিক আছে, তোমাদের যত ডিটেলসে পড়াশোনা লাগবে এগুলা ম্যাটেরিয়াল যদি কখনো সম্ভব হয় আমি পরে দিব, যেটা তোমার নিজের লাইফে কাজে লাগবে, বাট এখন HSC আমাদের প্রায়োরিটি। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো মার্ক ট্যাগের কাজ এবং এটা কিভাবে কাজ করে, এটাকে আমরা বুঝতে পারছি? অ্যাট্রিবিউট লাগবে না মানে লাগবে না, কিন্তু মার্ক ট্যাগটা মাথায় রাখা লাগবে যে টিভি নিউজে হেডলাইনের মতো বাম থেকে ডানে নিতে মার্ক ট্যাগটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, ওকে, আমাকে একটু বলো এই পর্যন্ত ক্লিয়ার? তাইলে আমরা সামনে আগাই আস্তে আস্তে। ওকে, আজকে খুব বেশি কনসেপ্ট কিন্তু পড়াবো না, আজকে কনসেপ্ট খুবই কম থাকবে। আমাদের মূল উদ্দেশ্য, মূল যে কাজটা থাকবে সেটা হচ্ছে MCQ সলভ করা। অলরাইট, ঠিক আছে, নীরা বলতেছে ক্লিয়ার, ইজি জিনিস, আশা করি সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকটা ট্যাগ আছে, এই ট্যাগটা ব্যবহার করে আমরা বেসিকলি ডিফ ট্যাগ। আচ্ছা, আমি তোমাদেরকে একটু দেখাই। ডিফ ট্যাগ হচ্ছে আমাদের HTML এর খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। হ্যাঁ, মনে করো এটা একটা ওয়েবসাইট,
ঠিক আছে, তোমাদের সবচেয়ে পপুলার বা সবচেয়ে বেশি যাওয়া হয় ওয়েবসাইটগুলা, এটার মাঝখানে একটা বড় ওয়েবসাইট আছে হচ্ছে 10 মিনিট স্কুলের ওয়েবসাইট। অ্যান্ড আমি আমার এই HTML এর ক্লাসে যত এক্সাম্পল দিই 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটাকে চিন্তা করেই দিই, কারণ ওটাতে আমরা সবাই একবার না একবার হইলেও গেছি, তাই না? আচ্ছা, তুমি ওয়েবসাইটে দেখবা কি কিছু অংশ থাকে, এই অংশটাতে হয়তো বা HSC 27-এর কিছু লেখা, এই অংশটাতে হয়তো বা তোমাদের কিছু লেখা, নিচের অংশটাতে হয়তো বা তোমার HSC 25 শেষ হয়ে গেছে ওদের, বাট HSC 25-এ কিছু লেখা। মানে একটা ওয়েবসাইটের অংশ ভাগ করা আছে, কিছু ব্লক ভাগ করা আছে। এই ভাগটা আমরা করি হচ্ছে ডিভ ট্যাগ দিয়ে। এই ভাগটা আমরা কোন ট্যাগ দিয়ে করি? আমরা করি হচ্ছে ডিভ ট্যাগ দিয়ে। তোমরা যদি দেখে বুঝে যাও না, তাহলে কোড তোমাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু তুমি যদি মানে তোমাকে তো পরীক্ষায় কি করবে, তোমাকে কোয়েশ্চেন পেপারে এই জিনিসটা এঁকে দিয়ে বলবে এই জিনিসটার কোড লেখো। সো তোমাকে ভিজুয়ালি চিনতে পারতে হবে যে কোনটার কাজ কি। ঠিক আছে, এর জন্য আমি ছবিটা আঁকলাম। দেখো, ডিভ বা ডিভিশন ট্যাগের কাজ হচ্ছে একটা ওয়েব পেজকে বিভিন্ন অংশে ভাগ করা এবং বিভিন্ন অংশের বিভিন্ন ডিজাইনের সাহায্য করা। একটা অংশকে বিভিন্ন ভাগে ভাগ করা এবং প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইন করা। এই কারণে আমরা ডিভ ট্যাগটা সাধারণত ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন তুমি বলতে পারো ভাই আমি পুরো পেজের রং হোয়াইট করে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি এরকম চাও যে পুরো পেজে একটা অংশ হোয়াইট থাকবে, একটা অংশ লাল থাকবে ব্যাকগ্রাউন্ড, একটা কালো, একটা হলুদ, একটা সবুজ, তখন তোমাকে এই ডিভ ট্যাগটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবং দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে CSS এর ক্ষেত্রে এই ট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ। CSS এর ক্ষেত্রে এই ট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কেন তোমরা জানো? আমরা CSS এর তো নাম শুনছি, আশা করি তোমরা গত ক্লাসে CSS এর নাম শুনছো। না শুনলে আজকে ক্লাসে আমি আরেকটু পড়াবো। ঠিক আছে, CSS মানে কি? CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। CSS মানে হচ্ছে কি ক্যাসকেডিং স্টাইল শিট। CSS এর কাজ কি? CSS এর কাজ হচ্ছে আমার ওয়েব পেজকে সুন্দর করা, ওয়েব পেজকে সুন্দর বানানো, ওয়েব পেজকে আমার সুন্দর বানানো। ঠিক আছে, এখন মজার জিনিসটা হচ্ছে এই যে CSS না, আমরা সাধারণত মনে করি কি যে আমি একটা ওয়েব পেজের উপর পুরো CSS-টা অ্যাপ্লাই করব, কিন্তু এই যে ডিভ আছে না, ডিভের মধ্যে CSS অ্যাপ্লাই করা যায়। মানে প্রত্যেকটা এই যে ছোট ছোট অংশে ভাগ করতেছো, প্রত্যেকটা অংশে আলাদা আলাদা রকমের ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট, তারপর তোমার ফন্টের সাইজ সব কিছু পাল্টানো যায়। ঠিক আছে, সব কিছু পাল্টানো যায়, এর জন্য ডিভ ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আসো আমরা একটুখানি ডিভের একটা এক্সাম্পল দেখবো যে ডিভ ট্যাগটা কিভাবে আমরা ইউজ করি। ঠিক আছে, একটু প্রশ্নটা দেখো। প্রশ্নটা বলছে ডিভ ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করো যার মধ্যে লেখাগুলো লাল দেখাবে। মানে আমার একটা ওয়েবসাইট আছে, পুরো ওয়েবসাইটের মধ্যে কিন্তু বাকি নর্মাল লেখার রং কালো, নর্মাল লেখার রং সবই কালো, কিন্তু শুধুমাত্র এই ডিভে আমরা যে ভাগটা করতেছি এই ভাগের মধ্যে লেখার রং হবে লাল। এটা হচ্ছে ডিভ ট্যাগের সৌন্দর্য। একটু কোডটা দেখো। ঠিক আছে, দেখো এই যে কালার, যেটা কালার কোডটা দেওয়া আছে না, এই কালার কোডটা হচ্ছে রেডের জন্য, FF0000, এটা হচ্ছে রেডের জন্য। তোমরা এই জায়গায় যদি চাও আলাদা করে কালার, আচ্ছা এটা একটা ভুল হয়, কালারের মধ্যে কোনো ইউ থাকবে না, কালার ইকুয়ালস টু রেড, এটাও ইউজ করতে পারবা। কালার ইকুয়ালস টু রেড, এটাও ইউজ করতে পারবা। হ্যাঁ, আচ্ছা এই যে দেখো আমি এখানে একটা ডিভ ট্যাগ ওপেন করছি, ডিভ স্টাইল। এখানে তুমি এটা দিতে পারো অথবা কালার ইকুয়ালস টু রেড দিতে পারো। তারপরে এই যে এই লেখাটা পুরাটা দেখো, এই যে ডিভ ওপেনিং এবং ডিভ ক্লোজিং এর মধ্যে আছে। দেখো এই যে দিস ইজ আ হেডিং, দিস ইজ সাম টেক্সট, এই লেখাটা পুরাটাই ডিভ ওপেনিং এবং ডিভ ক্লোজিং এর মধ্যে আছে, ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে আছে। এই কারণে দেখো এই যে এখানে লেখাটা লাল রং হয়ে গেছে, এখানে লেখাটা লাল রং হয়ে গেছে। নীরা জিজ্ঞেস করতেছে কোডগুলো কি ইম্পর্টেন্ট? ডিভ ট্যাগের কোডটা ইম্পর্টেন্ট, এই কোডটা ইম্পর্টেন্ট। তোমাকে যদি বলে যে একটা অংশের ব্যাকগ্রাউন্ড কালার, ধরো আমি তোমাকে এই কোডটাই আগের স্লাইডে যাই, তোমাকে এই জায়গায় লেখাগুলো লালের জায়গায় আমি তোমাকে বললাম কি যে ব্যাকগ্রাউন্ড লাল করে দাও,
ব্যাকগ্রাউন্ড লাল না, ধরো ব্যাকগ্রাউন্ড হলুদ করে দাও, ব্যাকগ্রাউন্ড ইয়েলো করে দাও। হ্যাঁ, তাহলে তাহলে তুমি কি করবে জানো, তুমি লিখবা হচ্ছে ডিভ স্টাইল ইকুয়াল টু, আচ্ছা এখানে তুমি ডিভ স্টাইল দাও, তুমি স্টাইল ইকুয়াল টু সিএসএস স্টাইলে দাও, ডট কালার ইকুয়াল টু রেড, তারপর ডট বিজি কালার ইকুয়ালস টু ইয়েলো। ঠিক আছে, এইভাবে করে তারপর তুমি তোমার লেখাটা লিখো, ডিভ ক্লোজ করে দাও, তাহলে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। হ্যাঁ, এখন ভাইয়া এত কিছুকে শেখা লাগবে, এত কিছু শেখা লাগবে না, কিন্তু তোমার যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে আমরা ডিভটাকে কিভাবে লিখি। আমি ওয়েবসাইটে কোনো একটা অংশ ভাগ করতে চাইলে আমি ওই লেখাটাকে এই ডিভ ওপেনিং এবং ডিভ ক্লোজিংয়ের মধ্যে রাখবো। এতটুকু যদি মনে থাকে তাহলেই আমাদের ডিভের কাজও শেষ। হ্যাঁ, সো আমরা কি পড়লাম এতক্ষণ, মার্ক পড়লাম, মার্ক টুল পড়লাম এবং ডিভ টুলটা আমরা দেখলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের অডিও ট্যাগ আছে। অডিও ট্যাগের কাজ হচ্ছে অডিও ফাইল অ্যাড করা। অডিও ট্যাগের কাজ হচ্ছে অডিও ফাইল অ্যাড করা। এটা আমাদের বই জাস্ট লেখা আছে আমরা এইচটিএমএল অডিও ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাই মনে রাখবে এইচটিএমএল অডিও ব্যবহার করতে হইলে আমার এই যে অডিও ট্যাগ লাগে। এইচটিএমএল অডিও ব্যবহার করতে হইলে আমার অডিও ট্যাগ লাগে। আমার ট্যাগটার নাম হচ্ছে অডিও। এখান থেকে জাস্ট এতটুকু পড়া, এখান থেকে জাস্ট এতটুকু পড়া, এটা এমসিকিউতে আসতে পারে। এটা যেহেতু বইয়ে লেখা আছে এটা এমসিকিউতে আসতে পারে, কিন্তু বইয়ে অডিও ট্যাগ নিয়ে কোনো প্রশ্ন দেওয়া নেই, তার মানে এটা তোমাকে কোড, এটার ইম্পর্টেন্ট না, এটার কোড ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আচ্ছা অডিও ট্যাগ গেল। ভিডিও ট্যাগের ক্ষেত্রেও সেম, ভিডিও ট্যাগ হচ্ছে জাস্ট মাথায় রাখবা যে এই ট্যাগটা দিয়ে, এই ট্যাগটা দিয়ে ভিডিও ট্যাগ, এই ট্যাগটা দিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও অ্যাড করতে পারি, একটা ভিডিও অ্যাড করতে পারি। হ্যাঁ, ফন্ট কালার ইকুয়ালস টু রেড দিলেও হবে, ফন্ট কালার ইকুয়ালস টু রেড দিলেও হবে। তখন ওটা ওই যে ডিভের মধ্যে, তখন ওটা সিএসএস স্টাইলে, ওটা নর্মাল এইচটিএমএল স্টাইলে তুমি কালার চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, এখন আরেকটা মজার জিনিস আছে, এটাও আমাদের লাগে, মেল টু শেখাবো না, এটা আমাদের লাগে। আমরা অনেক সময় ওয়েবসাইটে এরকম কিছু একটা জিনিস দেখি যে ধরো ABC লেখা আছে, এরপরে একটা এরকম লম্বা দাগ আছে, তারপর আবার ধরো DEF লেখা আছে। ঠিক আছে, একটা এরকম লম্বা দাগ আছে। ঠিক আছে, এটার জন্য দেখি এখানে কি এক্সাম্পলটা দেওয়া আছে। আচ্ছা, এক্সাম্পল দেওয়া থাকলে সুবিধা হইতো, এক্সাম্পলটা দেওয়া নেই। এই লাইনটা বানানোর জন্য আমার একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে কি HR। ট্যাগের কাজ হচ্ছে পুরো পেজ বরাবর একটা লাইন টানা। HR ট্যাগের কাজ হচ্ছে পুরো পেজ বরাবর একটা স্ট্রেট লাইন টানা। এটা হচ্ছে HR ট্যাগের কাজ। আমরা বিআর পড়ছি না তোমার লাইন ব্রেকের জন্য। HR ট্যাগ হচ্ছে হরাইজন্টাল লাইন। ঠিক আছে, একটা লাইন টানবে। HR ট্যাগের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা তোমার মানে এটা একটা হচ্ছে তোমার কি বলে, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। হ্যাঁ, এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই, HR এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, অনেকটা বিআর ট্যাগের মতো। HR এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি মনে রাখবো, আমার ওয়েব পেজে একটা সোজা স্ট্রেট লাইন টানতে HR ট্যাগ ব্যবহার করা লাগে এবং HR ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, তার মানে HR ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, ওকে, সো এগুলো আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না, এখানে অনেক কিছু আছে। হেডিং, ওকে, আমরা সিএসএস এর একটা এক্সাম্পল দেখব। একটা এক্সাম্পল দেখে আমরা এই যে তোমার কোডের কনসেপ্ট থেকে বাইর হয়ে যাব। আমাদের এটা হচ্ছে কোডের উপর লাস্ট কনসেপ্ট। একটু দেখি, সিএসএস ফাইল ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করো যার মধ্যে লেখাগুলো বিভিন্ন রঙের প্রদর্শিত হবে। হ্যাঁ, এটা যদি তোমরা বুঝতে পারো, আমাদের সিএসএস নিয়ে এর বেশি আর কিছু পরীক্ষা লাগবে না।
আর বেশি পরীক্ষা লাগবে না। ফাহমিদা বলছে ইউআরএল শিখাতে, ইউআরএল শিখাবো। ইউআরএল একটা প্রথম প্রশ্নের সৃজনশীলে ইউআরএল আছে, আসতেছি। আচ্ছা, সিএসএস ফাইল ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করো, এটা আমরা একটু দেখি কিভাবে করব। আচ্ছা, আমরা তো নর্মালি এইচটিএমএল দিলাম, হেড দিলাম, টাইটেল ক্লোজ করলাম। এই যে দেখো, এই অংশটা ইম্পর্টেন্ট, এই অংশটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইচটিএমএল এর মধ্যে এই অংশটা ইম্পর্টেন্ট। দেখো আমরা কি ইউজ করছি, আমরা একটা এমটি ট্যাগ ইউজ করছি। এমটি ট্যাগের নাম হচ্ছে লিঙ্ক। এমটি ট্যাগের নাম হচ্ছে কি, দেখো লিঙ্ক। আমরা কি লিখছি, লিঙ্ক। হ্যাঁ, লিঙ্ক লেখার পরে আমরা 3টা অ্যাট্রিবিউট ব্যবহার করছি। একটা অ্যাট্রিবিউট হচ্ছে REL, ঠিক আছে। REL এর মধ্যে আমরা অলওয়েজ লিখবো কি, স্টাইল শিট, ঠিক আছে, অলওয়েজ লিখবো স্টাইল শিট। আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ, আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ। টাইপ কি হবে, টাইপ হবে দেখো text/css, text/css। আচ্ছা, আর আরেকটা হচ্ছে href। href তো তোমরা জানো তাই না, href তো হচ্ছে আমরা অ্যাঙ্করটাকে ব্যবহার করি। hrefটা হচ্ছে তোমার সিএসএস যে ফাইলটা, ওটা যেই নামে সেভ করা, ওটা হচ্ছে href। আমাদের এই উদাহরণে ফাইলটার নাম হচ্ছে style.css, তাই আমি এখানে লিখে দিব style.css, ঠিক আছে। আমি এই অংশটার কাজ কি, এই যে 3 লাইন লিখলাম, 3টা অ্যাট্রিবিউট আছে, এই অংশটার কাজ হচ্ছে, আমার যে style.css নামে একটা সিএসএস ফাইল আছে, এই সিএসএস ফাইলটাকে এই ওয়েব পেজে ওপেন করব। এই সিএসএস ফাইলটাকে এই ওয়েব পেজে আমি ওপেন করব। এই সিএসএস ফাইলটাকে আমি আমার ওয়েব পেজে ওপেন করব। এই কারণে আমার এই লিঙ্কের মধ্যে 3টা জিনিস লেখা লাগে। এই 3টা জিনিস জাস্ট মুখস্থ করে ফেলবা, কোনো কিছু চিন্তা করবা না, জাস্ট মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এখানটাতে পরে আসতেছি, এটাতে আমরা পরে আসতেছি, ঠিক আছে। এটা দেখো, এটা এই যে অংশটা না, একটু দাঁড়াও আমি একটু মুছি, একটু দেখো, এই যে এই পাশের যে অংশটা, এই অংশটা হচ্ছে আমার style.css নামে একটা সিএসএস ফাইলে লেখা আছে। style.css নামে একটা সিএসএস ফাইলে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে 2টা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে .firstText, একটা হচ্ছে .secondText, 2টা রং দেওয়া আছে, ঠিক আছে, 2টা রং দেওয়া আছে। একটা হচ্ছে লাল, আর একটা তোমার RBG, একটা হচ্ছে লাল, একটা সবুজ লেখা রং দেওয়া আছে, ঠিক আছে। এরপরে এটাকে আমরা ইউজ কেমনে করব, আমি একটা ডিভ নিলাম, আর একটু আগে পেজ থেকে আসি। আমি একটা ডিভ নিলাম, ডিভের এখানে আমি ক্লাস লিখলাম, ঠিক আছে। ক্লাসের মধ্যে আমি যেই টেক্সটটা ব্যবহার করব সেই রংটা হয়ে যাবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার সিএসএস ফাইল অ্যাড করার টেকনিক। জাস্ট আমরা এই লিঙ্কটা মাথায় রাখবো, এই লিঙ্কের এটা মুখস্থ করে ফেলবো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ডিভের মধ্যে কিভাবে সিএসএস আমরা লাগাচ্ছি, এই জিনিসটা একটু দেখতে হবে। তাহলে আমাদের মোটামুটি সিএসএস এর কাজও হয়ে যাবে, ঠিক আছে। ওকে, অলরাইট, ঠিক আছে। আচ্ছা, একটা কোয়েশ্চেন দেখলাম যে তোমাদের হচ্ছে অনেক আর্কাইভ ক্লাসে এগুলো নাই, সো এগুলো কি ইম্পর্টেন্ট কিনা। একটা জিনিস বলি, এগুলা ইম্পর্টেন্ট কোন সেন্সে, ধরো ইউজুয়ালি এখান থেকে প্রশ্ন আসে না, সাধারণত এখান থেকে প্রশ্ন আসে না, কিন্তু সমস্যা যেটা হচ্ছে, মানে এখনকার যে নতুন শিক্ষামন্ত্রী আসছে, তোমাদের কোয়েশ্চেন যে কোন লেভেলে কঠিন হবে এটা আমরা বলতে পারতেছি না এখনই। সো সেফ হচ্ছে তোমরা সব শিখে যাও, বুঝছো। সো বইয়ে যা যা আছে আমি ট্রাই করতেছি তোমাদেরকে সুন্দর করে ধারণা দিয়ে শিখানো। বইয়ে যা যা আছে এগুলো তোমাদের শিখে যাওয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাট আমি যেটা বললাম যে আমি যতটুকু অংশ শিখাইছি তুমি ততটুকু অংশ শেখো, তাহলে তুমি আটকাবা না, ঠিক আছে। তাহলে আমি যদি একটা সামারি করি যে তোমার সিএসএস থেকে কি কি লাগবে, একটা হচ্ছে তোমার লিঙ্ক করা শিখতে হবে, একটা CSS.css ফাইল লিঙ্ক করা শিখতে হবে, ডিভ শিখতে হবে ভালো করে, এটা ভালো করে শিখতে হবে, ঠিক আছে। ডিভ শিখবা, আর ডিভের মধ্যে সিএসএস ক্লাস কেমনে অ্যাড করে, এই 3টা কোডই তোমাদের স্লাইডে দেওয়া আছে, আমি একবার করে পড়াইলাম, তোমরা এটাও আরেকটুখানি দেখবা। অলরাইট,
ঠিক আছে, আসো এখন আমরা আরেকটু কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করি। আমাদের কোডের যে কনসেপ্টটা পুরাটা শেষ, কিন্তু আমাদের হচ্ছে ওয়েব ডিজাইন, তোমার ওয়েব পেজ হোস্টিং, আইপি অ্যাড্রেস, এই পার্টগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা ওকে, সো তোমার ওয়েব পেজ চালু করা প্রথমে তোমাকে একটা ডোমেন নেম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাকে ওয়েবটা ডিজাইন করতে হবে, মানে বানাইতে হবে, তারপরে ওয়েব সার্ভারে হোস্ট করতে হবে, ঠিক আছে, তারপর তুমি ওয়েব পেজটা চালু করতে পারবা। ঠিক আছে, তারপর কি সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটটা সংযুক্ত করতে হবে। আচ্ছা, এতটুকু করলে তুমি হচ্ছে একটা ওয়েব পেজ চালু করতে পারবা। মানে আমি যদি তোমাকে বলি যে ধরো তোমার কাছে একটা ওয়েব পেজ বানানো আছে, মনে করো তোমার মুনতাহা, ঠিক আছে, মুনতাহার একটা নিজের ওয়েব পেজটা বানাইছে, ধরো তোমার মুনতাহার ওয়েব পেজের নাম হচ্ছে muntaha.com। হ্যাঁ, মুনতাহার ওয়েব পেজের নাম মনে করো হচ্ছে muntaha.com। এটা এইভাবে muntaha.com নামে সে একটা ওয়েব পেজ বানাইতে চায়। এখন সে কিভাবে বানাবে বা সে কি করবে, ঠিক আছে, এটা আমরা একটু দেখি। তো প্রথমে এই যে ধরো www.muntaha.com, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইউআরএল, তাই না? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইউআরএল। ইউআরএল এর দুইটা নাম আছে, একটা হচ্ছে মানে অ্যাকচুয়াল নাম যেটা সেটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা ফুল ফর্মটা আমরা একটু শিখে ফেলবো, ঠিক আছে। এই ইউনিফর্মের জায়গায় অনেক সময় ইউনিভার্সালও ব্যবহার করা হয়, দুইটাই কারেক্ট, কিন্তু আমি এটা প্রেফার করি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে। আচ্ছা ওকে, মুনতাহা বলতেছে আমি, কারণ আমি তোমার নামটাই লাস্টে দেখছি তাই তোমারটা দিয়ে শুরু করতেছি। আচ্ছা, সো এই ইউনিফর্ম রিসোর্স লোকেটরের কাজ কি? কাজটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা ইন্টারনেটে, মানে এই নামে একটা ওয়েবসাইটই থাকা সম্ভব, এই নামে দুইটা ওয়েবসাইট হতে পারবে না। এই জিনিসটা এনশিওর করার কাজ হচ্ছে ইউআরএল এর, মানে আমি ইউআরএল দিয়ে যে কোনো ওয়েবসাইটে যাইতে পারি। ইউআরএল এর কাজটা কি? যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়া। আচ্ছা, তাহলে মুনতাহার প্রথম কাজ হবে এই নামটা কিনে ফেলা। এই নামটাকে বলা হয় ডোমেইন নেম। এই নামটাকে কি বলে আমাকে একটু বলো? এই নামটাকে কি বলে? www.muntaha.com, এই নামটাকে কি বলে আমাকে একটু বলো? এই নামটাকে বলা হয় ডোমেইন নেম। এই ডোমেইন নেমটা স্টেপ নাম্বার 1, তার প্রথম কাজ হচ্ছে এই ডোমেইন নেমটা কিনে নিতে হবে। ওকে, আচ্ছা, স্টেপ নাম্বার 2 হচ্ছে অফকোর্স আমার ওয়েব পেজটা বানাইতে হবে। ওয়েব পেজ না বানাইলে আমি কি হোস্ট করব? বলো তো? ওয়েব পেজ বানাইতে হবে। আচ্ছা, ওয়েব পেজ বানাই ফেললাম। ওকে, তোমাদের মানে আমি হচ্ছে তোমরা তো এসএমপিতে আসো, আমি যাদেরকে তোমার মানে বিআইতে আমি পড়াইছি তাদেরকে আমি একটা জিনিস দেখাইছিলাম, ওইটা আনফর্চুনেটলি তোমাদেরকে আমি দেখাইতে পারবো না, ঠিক আছে। মানে লোকাল হোস্টের একটা কনসেপ্ট আমি নিজের ল্যাপটপ নিয়ে দেখাইছিলাম, যতদূর মনে পড়ে আই থিঙ্ক তোমাদেরই দেখাইছি। আমি ওটা এখন দেখাইতে পারবো না, টাইমের একটা রিস্ট্রেন্ট আছে। বাট ধরো আমি ওয়েব পেজ বানাই ফেললাম। এখন ওয়েব পেজটা তো আমি নিজের কম্পিউটারে বানাইছি, আমার কম্পিউটারে একটা জিনিস ইন্টারনেটে কেমনে যাবে? ইন্টারনেটে কি এমনি চলে যাবে? তার কি হাত পা আছে চলে যাবে? না, ইন্টারনেটে পৌঁছানোর জন্য আমার 3 নাম্বার একটা অনলাইন সার্ভারে হোস্ট করতে হবে। সার্ভারে হোস্ট করতে হবে। এখন ধরো আমি সার্ভারে হোস্ট করে ফেললাম, কিন্তু মুনতাহার যে ওয়েবসাইট, এটা আমরা ক্লাসে আছি এখন ধরো 350 মতো মানুষ, এই 350 জন জানে মুনতাহার একটা ওয়েবসাইট আছে। মুনতাহা নিজেও জানে না যে আছে, কিন্তু বাকিরা আমরা জানি। কিন্তু পুরো বিশ্বের মানুষ কেমনে ইউজ করবে? এটার জন্য আমার সার্চ ইঞ্জিনের সাথে কানেক্ট করে দিতে হবে। ওকে, এই যে 1 2 3 4 দিয়ে 4টা স্টেপ লিখলাম, এই 4টা স্টেপ যদি মুনতাহা করে তাহলে এই নামে মুনতাহার একটা ওয়েবসাইট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো তো একটা ওয়েবসাইট কিভাবে হোস্ট করে? 4টা স্টেপ অনেক মজা করে শিখাইছি। আমি কি জীবনও তোমাদের মধ্যে কেউ কি এটা ভুলবা?
একটা ওয়েবসাইট অনলাইনে হোস্ট করা 4টা স্টেপ, এটা কিন্তু পরীক্ষা আসে। ডোমেন নেম কিনতে হবে, ওয়েব পেজ বানাইতে হবে, সার্ভারে হোস্ট করতে হবে, আর সার্চ ইঞ্জিনের সাথে কানেক্ট করতে হবে। ঠিক আছে, অলরাইট। আইপি অ্যাড্রেস আর ইউআরএল আসতেছি পরে, আই থিঙ্ক ওটা নিয়ে তোমাদেরকে আমি মানে আলাদা করে পড়াবো। বাট এই 4টা করলে আমি একটা ওয়েবসাইট অনলাইনে চালু করতে পারি। ঠিক আছে, ওকে। এখন একটু আগে একটা কনসেপশন নিয়ে আলোচনা করলাম, এই যে 3 নাম্বারটা, সার্ভারে হোস্ট করতে হবে, এটা নিয়ে আরেকটু পড়বো। ঠিক আছে, সার্ভারে হোস্টের বিষয়টা আমি তোমাদেরকে মাত্র বললাম, এইভাবে যে আমার নিজের কম্পিউটারে, মানে মুনতাহার নিজের কম্পিউটারে একটা কোড আছে, এই কোডটা তাকে তো রান করতে হবে, মানে তাকে অনলাইনে দিতে হবে, নাহলে আমি কেমনে পাবো? এটা হচ্ছে সার্ভারে হোস্ট করা বলে। এখন আমরা কেন সার্ভারে হোস্ট করি, এটার কিছু গুরুত্বপূর্ণ দিক আছে, এটা হচ্ছে তোমার খ নাম্বারে আসে। ঠিক আছে, সার্ভারের কিছু নিজস্ব কোয়ালিটি থাকে, কিছু গুণাবলী থাকে, এই কারণে আমরা সার্ভারে দিই। একটা হচ্ছে উচ্চ কাজ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার এবং অন্যান্য হার্ডওয়্যার, মানে জিনিসটাকে অনেক ফাস্ট করে ফেলে। তোমার নিজের কম্পিউটারের চেয়ে একটা সার্ভার খুবই শক্তিশালী একটা কম্পিউটার। নাম্বার 2, সার্ভারে অলওয়েজ উচ্চ গতির ইন্টারনেট সংযোগ থাকতে হবে। নাম্বার 3, সার্ভারে অলওয়েজ মানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকতে হবে। তো আইপিএস দিয়ে হোক, ইউপিএস দিয়ে হোক, জেনারেটর দিয়ে হোক, সার্ভারে কখনো কারেন্ট চাইতে পারবে না। যখন সার্ভারে কারেন্ট চলে যাবে তখন ওই ওয়েবসাইট নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা বিদ্যুৎ তো হইল। আর নাম্বার 4 হচ্ছে কিছু মানে দক্ষতা সম্পন্ন জনবল লাগবে। ঠিক আছে, এই 5টা কারণে এগুলো কিন্তু পরীক্ষায় আসে, তাই পড়াচ্ছি। ঠিক আছে, এই 5টা কারণে আমরা সার্ভারে হোস্ট করি। কয়টা কারণে আমরা সার্ভারে হোস্ট করি? 5টা কারণে। কি কি কারণ? জাস্ট একটু সুন্দর করে এমনি মাথায় রাখবো, নর্মালি মাথায় রাখবো। তোমার কম্পিউটার স্ট্রং হবে, ইন্টারনেট কানেকশন অলওয়েজ থাকবে, দক্ষ জনবল থাকবে, বিদ্যুৎ কখনো তোমার মানে বিদ্যুৎ কানেকশন কখনো শেষ হয়ে যাবে না, এই টাইপের জিনিসগুলোর জন্য আমরা সার্ভারে ওয়েব পেজ হোস্ট করে থাকি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের কনসেপশনের যে অংশটা ছিল, আমি বলছিলাম যে আজকে খুব বেশি কনসেপশন পড়াবো না, তোমাদেরকে মেইন উদ্দেশ্যটা ছিল তোমার সিএসএস এর সাথে একটু পরিচয় করানো, মেইন উদ্দেশ্য। এটা আমাদের শেষ। আমরা সার্ভারের ব্যাপারটাও শিখে ফেলছি, কিভাবে একটা ওয়েবসাইট হোস্ট করতে হয় এটাও শিখে ফেলছি। এখন আমরা আস্তে আস্তে তোমাদের মানে প্রবলেম সলভিং এর দিকে যাব। ঠিক আছে, আমরা আস্তে আস্তে কি করব? প্রবলেম সলভিং এর দিকে যাব। তোমাদের এমসিকিউ আছে, সিকিউ আছে। আমি এমসিকিউ দিয়ে শুরু করব না, আমি সিকিউ দিয়ে শুরু করব। ঠিক আছে, এরপরে আমরা এমসিকিউতে আসব। আমরা শুরু করব হচ্ছে সৃজনশীল দিয়ে। অলরাইট, ঠিক আছে, আসো। ওকে, আমরা সৃজনশীল দিয়ে ইনশাল্লাহ শুরু করব। আচ্ছা, প্রথম সৃজনশীল একটু দেখো। এক্স প্রতিষ্ঠানের হোম পেজে প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের ছবি দেওয়া আছে। চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেন, কিন্তু বোর্ড কোয়েশ্চেন সলভ করতেছি। আচ্ছা, employee.html ও product.html নামে 2টা ওয়েব পেজ হোম পেজের সাথে লিঙ্ক করা আছে। ওয়েবসাইটে ইন্টারনেটে থাকলে বিশ্বের সচেতন মানুষ প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে। এটা হচ্ছে আমার উদ্দীপক। ওকে, ক নম্বরে আমাকে বলছে ইউআরএল কি, খ নম্বরে আমাকে বলছে প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট ব্যাখ্যা করো। আসতেছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে ব্যাখ্যা করতেছি। গ নম্বরে আমাকে বলছে উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির হোম পেজ তৈরির এইচটিএমএল কোড লেখো। ঘ নম্বরে আমাকে বলছে তোমার মানে ওই তো ব্যাখ্যা করতেছে কেন লাস্টের লাইনটা সঠিক। আচ্ছা, ওকে, প্রথম কথা ইউআরএল কি? একটু আগে আমরা দেখলাম ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ফুল ফর্মটা দিবা। এটার কাজ কি? ইউআরএল এর কাজ কি বলো? ইউআরএল এর কাজ হচ্ছে যাতে করে আমার একটা ওয়েবসাইট অথবা ওয়েব পেজকে আমরা কি করতে পারি বলো? আমরা এককভাবে শনাক্ত করতে পারি। এককভাবে যদি না বুঝো, মানে অবশ্য তোমাকে বাংলায় লিখতে হবে, বাট এককভাবে মানে হচ্ছে ইউনিকলি, এককভাবে আমরা শনাক্ত করতে পারি, এটুকু লিখে আসলে হয়ে যাবে।
ঠিক আছে, ওকে। সো এটা গেল। অলরাইট সাদিয়া, আমি না তোমাদের মাত্র প্রশ্ন করতে আসছিলাম যে খ নাম্বার কি হবে। এর আগে দেখি মারুফ, সাদিয়া আরও অনেকে অ্যান্সার দিয়ে দিছো, ঠিক আছে। তাহলে প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট, আমরা জানি আমাদের ওয়েবসাইট তোমার মানে ফাংশনের ভিত্তিতে দুই টাইপের, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইটটা কি বলো? এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, তাই না? এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ, তারপরে একটুখানি আলোচনা করতে হবে ডাইনামিক ওয়েবসাইটের কাজটা কি, এটার সুবিধা কি, এটা অসুবিধা কি। সুবিধা কি? এটা প্রতিনিয়ত মানে নতুন নতুন তথ্য আসলে ওয়েবসাইটটা তথ্যের ভিত্তিতে নিজেকে পরিবর্তন করতে পারে। স্ট্যাটিক ওয়েবসাইটে কিন্তু এই ক্ষমতাটা নাই যে তথ্যের ভিত্তিতে নিজেকে পরিবর্তন করতে পারে, ঠিক আছে। অলরাইট, তাহলে এটা হবে ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে, ওকে। গ নম্বরে আমাকে বলছে উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির হোম পেজ তৈরির কোড HTML এ লেখো। দেখো আমার এখানে মেইন যেটা সেটা হচ্ছে আমার দুইটা ওয়েবসাইট আছে, employee.html আর product.html। এই দুইটা ওয়েব পেজ হোম পেজের সাথে লিঙ্ক করা, জাস্ট এতটুকুই আমার কাজ, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে কিভাবে লিখতে পারি বলো? আমরা লিখতে পারি হচ্ছে doc type HTML, তারপর হচ্ছে আমরা হেড দেই, হেডের মধ্যে কিছু দিব না, হেড ক্লোজ করে দেই, ওকে। তারপর আমরা বডি দেই, বডির মধ্যে আমার বেসিক্যালি দুইটা ওয়েব পেজকে কানেক্ট করতে হবে। তাহলে একটা আমরা লিখতে পারি কি href তোমার employee.html, employee.html। এটার মধ্যে আমরা কি লিখবো? ধরো আমি এটার মধ্যে লিখতেছি এমপ্লয়ি এ, আরেকটা হচ্ছে href product.html, product.html এটার মধ্যে আমি লিখি হচ্ছে প্রোডাক্ট, এ ক্লোজ। তারপর আমার আচ্ছা আমি এখানে HTML দেই নাই, HTML, ঠিক আছে, বডি ক্লোজ আর HTML ক্লোজ। তার মানে গ নম্বরের কোডটা বেসিক্যালি কি ছিল? গ নম্বরের কোডটা, আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখছি, আমি এটাতে আসতেছি। গ নম্বরের কোয়েশ্চেনটা বেসিক্যালি ছিল আমার দুইটা ওয়েব পেজ আছে, একটা হচ্ছে employee.html আর একটা হচ্ছে product.html। এই দুটো ওয়েব পেজকে আমি এই হোম পেজের মধ্যে ঢুকাই দিব, এটাই হচ্ছে আমার কাজ, ওকে। এখন একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি দেখতে পাইছি, সেটা হচ্ছে এই যে doc type HTML, এটাকে আমরা ব্যবহার করব না কি করব না? শোনো, মডার্ন কম্পিউটারে আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি, তুমি একটা কি বলে, তুমি একটা নোটপ্যাডকে যদি বলে না দাও যে এটা একটা HTML ফাইল, সে না বুঝে যায়, এই যে হেড ট্যাগ আছে, টাইটেল ট্যাগ আছে, বডি ট্যাগ আছে, সে বুঝে যায় যে doc type HTML ছাড়াও এটা একটা HTML ফাইল, সে বুঝে যায়, ঠিক আছে। কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে টিচাররা এখন পর্যন্ত এটার সাথে অভ্যস্ত, তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব এটা দিতে, আমি তোমাদের সাজেস্ট করব এটা দিতে। বাট যদি না দাও আশা করি সমস্যা হবে না, না দিলে আশা করি সমস্যা হবে না। আচ্ছা আমি তাহলে তোমাদেরকে একটু সুযোগ দিই, তোমরা যদি এটা আলাদা করে স্ক্রিনশট নিতে চাও, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাকে একটু বইলো, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাকে একটু বইলো, ঠিক আছে। অলরাইট, অলরাইট, ঠিক আছে, আসো তাহলে আমরা একটু সামনে আগে। আর যারা স্ক্রিনশট নাও না কোনো সমস্যা নেই, স্লাইড তো তোমরা পেয়ে যাবা, ওকে। হ্যাঁ, ঘ নম্বরে আসি। ঘ নম্বরে আমাকে বলছে উদ্দীপকের আলোকে সচেতন মানুষের দৃষ্টিগোচর করার প্রয়োজনীয় পদক্ষেপ কি হতে পারে, যুক্তিসহ ব্যাখ্যা করো। এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমরা মাত্র মুনতাহার ওয়েবসাইটে দিয়ে আসছি। সেটা হচ্ছে মুনতাহা একটা ওয়েবসাইট বানাইছে, সার্ভারে হোস্ট করছে, সমস্যা নেই এ পর্যন্ত, ঠিক আছে। কিন্তু এই যে তখন ক্লাসে 350-এর মতো মানুষ ছিল, এই 350 মানুষ বলতে তো আর কেউ জানে না যে মুনতাহার একটা ওয়েবসাইট আছে, তাই না? তাদেরকে কিভাবে জানাইতে পারি? স্লাইড চেঞ্জার কেন পড়ে যাচ্ছে? তাদেরকে কিভাবে জানাইতে পারি? একটা ওয়ে আছে জানানোর, সেটা কি? সেটা হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনের সাথে কানেক্ট করে দিব। আরেকটা ওয়ে আছে জানানোর, সেটা হচ্ছে আমরা বিভিন্ন
প্রকারের তোমার অ্যাডভার্টাইজমেন্ট করব, বিজ্ঞাপন দিব, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মানুষকে সচেতন করার জন্য জানাইতে হইলে প্রয়োজনীয় পদক্ষেপের সবচেয়ে বড় পদক্ষেপটা হচ্ছে বলো কি, আমাদের সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটটাকে কানেক্ট করে দিতে হবে এবং ওয়েবসাইটটার মধ্যে এমনভাবে সুন্দর করে জিনিসগুলো বানাইতে হবে ওয়েবসাইটটা, যাতে মানুষ ওয়েবসাইটে ঢুকলে মানে তার প্রয়োজনীয় তথ্যগুলো নিতে পারে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। আচ্ছা, ডক টাইপ কখন দিতে হয়? তুমি ডক টাইপ হচ্ছে একদম আমার HTML এর প্রথম লাইন, ফার্স্ট লাইন, আমার কোডের ফার্স্ট লাইন। ঠিক আছে, আমার কোডের ফার্স্ট লাইন। আচ্ছা, ওকে, আসো আমরা আরেকটা কোডে আসি। ওকে, আরেকটা প্রশ্ন আছে সৃজনশীলে। আচ্ছা, মোহন একটি ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে দেখে ওয়েবসাইটটির প্রতিটি পেজে যেতে হলে বারবার হোম পেজে আসতে হয়। একটু ঠান্ডা মাথায় দেখো, বারবার হোম পেজে আসতে হয়। হ্যাঁ, একটা ওয়েবসাইটে প্রত্যেকটা পেজে যাইতে হলে বারবার হোম পেজে আসতে হয়। আচ্ছা, আর হোম পেজটি নানা ধরনের নান্দনিক বিজ্ঞাপনে সাজানো, যাতে করে সবাই আকৃষ্ট হয়। প্রথমবার ব্যবহার করতে গিয়ে সে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু সে ওয়েবসাইটে একটি ছবি ব্রাউজ করতে গিয়ে দেখে পেজটি লোড হতে বেশি সময় নেয়। তাছাড়া পেজটি দেখা গেল সকল ছবি ব্রাউজারে প্রদর্শন করতে পারছে না, এতে সে বিরক্তি হয়। আচ্ছা, ওকে, এখন আমাকে দেখো ক নম্বর প্রশ্ন বলছে HTML ট্যাগ কি? HTML ট্যাগ কি তোমরা জানো যে আমরা ট্যাগের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কমান্ড HTML লিখি, তাই না? সো HTML একটা উপাদান হচ্ছে ট্যাগ। আচ্ছা, ডোমেইন নেম রেজিস্ট্রেশন কেন করতে হয়? একটু আগে কিন্তু এটা পড়াইছি। ডোমেইন নেম রেজিস্ট্রেশন এই কারণে করতে হয় যাতে তুমি একটা ডোমেইন নেম কিনে নিতে পারো, তার মানে ওই ডোমেইন নেমটাতে গেলে তোমার ওয়েবসাইটটা দেখা যাবে। এই কারণে আমরা একটা ডোমেইন নেম কিনে নিই, ওই ডোমেইন নেমটাতে গেলে তোমার ওয়েবসাইটটা দেখা যাবে। আদারওয়াইজ তুমি যদি ডোমেইন নেম না কিনো তাহলে তোমার ওয়েবসাইটটা কোনো ফিক্সড জায়গায় থাকতেছে না। ঠিক আছে, আচ্ছা, ওকে, অলরাইট। ওকে, আসো তাহলে এই পর্যন্ত আসছি। এখন আমাকে বলছে উদ্দীপকে ওয়েবসাইটটির কাঠামো ব্যাখ্যা করো, কাঠামো ব্যাখ্যা করো। ঠিক আছে, এখন তোমরা এটাকে দুইভাবে কাঠামোতে ভাগ করতে পারো। একটা ডেফিনেটলি স্ট্যাটিক ডাইনামিক আছে, কিন্তু এখানে না স্ট্যাটিক ডাইনামিকটা খাটে না। এখানে যেটা খাটে সেটা হচ্ছে আমরা জানি আমাদের কিছু মডেল আছে, আমাদের কিছু কাঠামোর মডেল আছে। লিনিয়ার মডেল আছে, লিনিয়ার কাঠামো আছে, তারপর সিকোয়েন্সিয়াল কাঠামো, লিনিয়ার সিকোয়েন্সিয়াল তো একই। তারপর হচ্ছে হায়ারার্কিক্যাল আছে, হায়ারার্কিক্যাল আছে, তারপর হচ্ছে ট্রি আছে এবং হাইব্রিড আছে। এই চার কাঠামোতে আমরা ওয়েবসাইটকে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো তো এই চারটার মধ্যে কোনটা হইতে পারে? আর একটু দেখো, মোহন একটা ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে দেখে ওয়েবসাইটটির প্রতিটি পেজে যেতে হলে তাকে বারবার হোম পেজে আসতে হয়। প্রতিটি পেজে যেতে হলে তাকে বারবার হোম পেজে আসতে হয়। ঠিক আছে, তাহলে তোমাদের কি মনে হয় ওয়েবসাইটটার কাঠামো কি হইতে পারে? ওয়েবসাইটটার কাঠামো কি হইতে পারে? তোমরা এখান থেকে একটু আমাকে আইডিয়া দাও, এই চারটার কোনটা হবে? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আমাকে বলছে ট্রি। ঠিক আছে, আমি ওর উত্তরটা নিলাম। ওকে, অনেকে বলতেছে ট্রি, হাবিব বলতেছে লিনিয়ার। আমি একটু দেখতেছি। আচ্ছা, ওকে, তোমরা আরেকটু চিন্তা করো, একটা লাইন গুরুত্ব দিয়ে চিন্তা করো। সেটা হচ্ছে ওয়েবসাইটটির প্রতিটি পেজে যেতে হলে বারবার হোম পেজে আসতে হয়। একটু এটা নিয়ে আলোচনা করো। অলরাইট, আচ্ছা, তোমাদের এই জায়গায় তোমরা আসলে ধরতে পারো না। আমি তোমাদেরকে বলে দিই কেন ধরতে পারো না এবং কারেক্ট অ্যান্সারটা কি হবে। এটার কারেক্ট অ্যান্সার, হ্যাঁ, ভেরি গুড, তোমার লুৎফুর আমাকে ফার্স্ট কারেক্ট অ্যান্সারটা দিছে। এটার অ্যান্সারটা হবে হায়ারার্কিক্যাল। এটার অ্যান্সারটা হবে হায়ারার্কিক্যাল। ঠিক আছে, কেন আমি তোমাদেরকে বলি শোনো, এটা হচ্ছে আমার হায়ারার্কিক্যালের সংজ্ঞা কি ছিল? সংজ্ঞা ছিল যে ওয়েব পেজে হোম পেজের মধ্যে কি থাকে? হোম পেজে প্রতিটি
অথবা অনেক পেজের, প্রতিটি অথবা অনেক পেজের লিঙ্ক থাকে, প্রতিটি অথবা অনেক পেজের লিঙ্ক থাকে। ওকে, প্রতিটি অথবা অনেক পেজের লিঙ্ক থাকে। আচ্ছা, ট্রিতে কি হয় বলো? ট্রিতে হয় কি যে আমার ওয়েব পেজগুলোকে ভাগ করে নেওয়া হয়। এখানে একটা হোম পেজ, এরপর এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু, এইভাবে করে আমি ওয়েব পেজগুলোকে ভাগ করে নিই। এভাবে করে আমি ওয়েব পেজগুলোকে ভাগ করে নিই। ঠিক আছে, যদি তোমরা অনেকে ট্রি বলছো, যদি ট্রি হইতো তাহলে চিন্তা করো, চিন্তা করো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, দেখো যদি ট্রি হইতো তাহলে আমি এতে আসি, এতে আসি, এ ওয়েব পেজে আসি, এ ওয়েব পেজ থেকে সি ওয়েব পেজে যেতে আমার কি হোম পেজে ফেরত আসা লাগতো? লাগতো না। আমার কি হোম পেজে ফেরত আসা লাগতো? লাগতো না। তার মানে ট্রি হবে না। ওকে, ট্রি হবে না। নাম্বার 3, তোমরা অনেকে বলছো কি লিনিয়ার। হ্যাঁ, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, কিন্তু লিনিয়ার হবে না কেন? কারণ লিনিয়ারে আমরা জানি এইভাবে করে ওয়েব পেজগুলো সাজানো থাকে, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা, এইভাবে ওয়েব পেজ সাজানো থাকে, তাই এটা লিনিয়ারও হবে না। তার মানে আমার কারেক্ট অ্যান্সার হবে কি হায়ারার্কিক্যাল। কারেক্ট অ্যান্সার হবে কি হায়ারার্কিক্যাল। ঠিক আছে, ওকে, হায়ারার্কিক্যাল। আচ্ছা, আমি এক সেকেন্ড একটু দেখি। ওকে, আচ্ছা, আমরা একটু 1 নাম্বার সিকিউতে একটু পরে ব্যাক করব। একটা মানে ছোট একটা জিনিস ভাইয়া দেখতে ভুল করে ফেলছি, সো আমি ওটাতে পরে আসতেছি, সমস্যা নেই। এই পর্যন্ত আসি। সো আমার এখানে হবে হচ্ছে হায়ারার্কিক্যাল। ঠিক আছে, তাহলে আশা করি ওয়েব পেজের কাঠামো, আমাদের যে 3টা কাঠামো দেওয়া আছে, এই 3টা কাঠামো নিয়ে আমরা এখন একটু একটু করে ক্লিয়ার যে কখন কোন কাঠামোটা ব্যবহার হবে। ঠিক আছে, আমরা কি সবাই বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারতেছি যে কেন এই ক্ষেত্রে হায়ারার্কিক্যাল হবে? কারণ হায়ারার্কিক্যালের ক্ষেত্রে আমার হোম পেজে প্রত্যেকটি অথবা বেশিরভাগ পেজের লিঙ্ক দেওয়া থাকে। ঠিক আছে, তার মানে আমি একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে পারবো না। আমার কি করতে হবে? আমার বারবার হোম পেজে যেতে হবে, তারপরে লিঙ্কগুলো ব্যবহার করে তারপরে গিয়ে আমি আরেকটা পেজে যেতে পারবো। সো এখানে একটু মানে অনেক সময় বেশি লাগে। আচ্ছা, অলরাইট, ঠিক আছে। এখন তাইলে আমরা একটু আসি। আমাকে এটা হচ্ছে আমার গ নাম্বার, একটু আলোচনা করতে হবে হায়ারার্কিক্যাল নিয়ে, এটা আলোচনা করলে অ্যান্সার হয়ে যাবে। আমাকে ঘ নাম্বারে বসে উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে তোমার সুচিন্তিত মতামত দাও। এখানে সমস্যার মধ্যে কয়েকটা বড় সমস্যা আছে। নাম্বার 1, মানে মেইন সমস্যাটা দেখো। মেইন সমস্যা হচ্ছে তোমার প্রথমবার ব্যবহার করতে গিয়ে সে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু সে ওয়েবসাইটে একটি ছবি ব্রাউজ করতে গিয়ে দেখে পেজটি লোড হতে বেশি সময় নেয়। তাছাড়া পেজটি দেখা গেল সকল ছবি ব্রাউজার প্রদর্শন করতে পারতেছে না, এই কারণে সে বিরক্তি হয়। তার মানে প্রথম কথা, আমরা জানি কোনো একটা ছবি বা কোনো একটা রিসোর্স লোড হইতে বেশি সময় লাগে যখন ওই ছবিটার সাইজ অনেক বড় হয়। তাহলে আমাকে প্রথম কাজ কি করতে হবে? ছবিটার সাইজ একটু ছোট করে ফেলতে হবে। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো যদি আমরা করি, তারপরে তোমার সার্ভারে ইন্টারনেট স্পিড বাড়াই দিতে হবে, ক্লায়েন্টে ইন্টারনেট স্পিড বাড়াই দিতে হবে যাতে অনেক ফাস্ট করে লোড হয়। এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে আমাদের মানে এই জিনিসটা, এই সমস্যাটা ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, ট্রি আর হায়ারার্কিক্যাল কি সেম? না, ট্রি আর হায়ারার্কিক্যালের মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা, ওকে ওকে, ট্রি আর হায়ারার্কিক্যাল সেম না। ঠিক আছে, আসো এই পর্যন্ত গেল। এখন আচ্ছা, একটা জিনিস আমি 1 নাম্বার সৃজনশীলে একটু ভুল করছি বা ভুলে গেছি, সেটা হচ্ছে আমার এক্স প্রতিষ্ঠানে হোম পেজে কিন্তু প্রশাসনিক ভবনের ছবিও দেওয়া ছিল। মানে এই কোডের মধ্যে আমার এই কোডটা আসলে এখানে শেষ হবে না। ঠিক আছে, এটা আরেকটু আছে, আরেকটু অংশ আছে। নেক্সট পেজে লিখে আমার এখানে একটা ছবি অ্যাড করতে হবে। ছবি অ্যাড আমরা কেমনে করি? IMG SRC, ধরো আমি ছবির নাম হচ্ছে building.jpg, building.jpg। ওকে, এটা অ্যাড করলে আমার এরপরে আমি হচ্ছে তোমার বডি ক্লোজ করে দিব আর লাস্টে HTML ক্লোজ করে দিব, বডি ক্লোজ করে দিব, HTML ক্লোজ করে দিব। ঠিক আছে, অলরাইট।
ওকে, তাহলে আমাদের হচ্ছে 1 নাম্বার সৃজনশীলে এই পার্টটা আমি হচ্ছে খেয়াল করে নেই, বুঝছো, এই পার্টটা আমি খেয়াল করে নিই। সো ইমেজটা হবে, হ্যাঁ ডেফিনেটলি যারা বলছে ইমেজটা হবে, ভেরি গুড। ওকে, আসো নেক্সটটাতে আসি, ঠিক আছে। সো এখানে আমাকে কি বলছে দেখো, আইসিটি শিক্ষক আসমা ম্যাডাম ওয়েব পেজ তৈরির জন্য শিক্ষার্থীদের নিচে চিত্রের মতো ওয়েব পেজ কাঠামোর পরামর্শ দিলেন। শিক্ষার্থীদের মধ্যে অহনা চিত্র 1 এবং অরিত্র চিত্র 2 নাম্বার কাঠামো বেছে নিয়ে ওয়েব পেজ তৈরি করলো। আসো আমরা কাঠামো নিয়ে আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের কাঠামোর কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, কাঠামো কনফিউশনটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, এটা আমরা করি। ওকে ওকে, তাহলে আমি এই বিগুলো নিয়ে আর খুব একটা আলোচনা করব না, যদি আমি দেখি যে খুব কঠিন একটা এবি আছে যেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া লাগবেই লাগবে, সেগুলো নিয়ে আমি আবার আসবো। আপাতত আমরা গ করতে আসি। প্রথমে আমাকে বলছে অহনার যে ওয়েব পেজ স্ট্রাকচারটা, অহনার যে ওয়েব পেজ স্ট্রাকচারটা, অহনার যে ওয়েব পেজ স্ট্রাকচারটা, এটা আমাকে বলো তো কোনটা? অহনার ওয়েব পেজ স্ট্রাকচার এটা কোনটা আমাকে বলো তো? অহনার ওয়েব পেজ স্ট্রাকচার কোনটা আমাকে একটু বলো তো? অহনা ওয়েব পেজ স্ট্রাকচার কোনটা আমাকে একটু বলো তো দেখি, কে বলতে পারো? অনেকে অলরেডি বলতেছো, সবাই একটু বলার চেষ্টা করো। ওকে, অলরাইট, হ্যাঁ অহনা ওয়েব পেজ স্ট্রাকচারটা হচ্ছে লিনিয়ার, রাইট? অহনার ওয়েব পেজ স্ট্রাকচারটা হচ্ছে লিনিয়ার। তাহলে লিনিয়ার ওয়েব পেজ স্ট্রাকচার দেখতে কীরকম? অবশ্যই তোমরা এই প্রশ্নে একটা ছবি দিবা, এই প্রশ্নে অবশ্যই একটা ছবি দিবা। হ্যাঁ, এখানে 3টা না, আরও অনেকগুলো হইতে পারে। আমরা জানি লিনিয়ার ওয়েব পেজ স্ট্রাকচারে আমি হয় আগে যাইতে পারবো অথবা পিছনে আসতে পারবো। জাস্ট একটা পেজ, মানে একটা পেজের সাথে একটা পেজ কানেক্টেড থাকবে। আমরা হয় নেক্সট যেতে পারবো, নাহলে প্রিভিয়াস যেতে পারবো, আগে যেতে পারবো, না হয় পরে যেতে পারবো। এখন তোমার গ নাম্বার প্রশ্নে ফুল মার্কস পাইতে, 3-এ 3 পাইতে কি কি লেখা লাগবে তোমাদেরকে আমি এটা বলে দিই। প্রথমে তো বলবা যেটা লিনিয়ার স্ট্রাকচার, তারপরে বলবা এটা কেন লিনিয়ার স্ট্রাকচার, এটা কেন লিনিয়ার স্ট্রাকচার। তার মানে কি তুমি এখানে লিনিয়ার স্ট্রাকচারের বৈশিষ্ট্য দিবা এবং চিত্রের সাথে তুলনা করবা, ঠিক আছে? তারপরে একটু করে লিনিয়ার স্ট্রাকচারের সুবিধা অসুবিধা ছোট্ট করে তোমরা আলোচনা করবা, লিনিয়ার স্ট্রাকচারের সুবিধা অসুবিধা ছোট্ট করে আলোচনা করবা। তুমি যদি আর প্লাস আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কি, চিত্র দিবা। তুমি যদি এই 3টা জিনিস দিতে পারো তাহলে তুমি একদম 3-এ 3 পাবা, একদম 3-এ 3 পাবা। এখন তোমাকে আমি একটা স্ট্র্যাটেজি বলে দিই, ঠিক আছে? সেটা হচ্ছে তুমি যদি একটা চিত্র দাও, তুমি চিত্র দিলে মোটামুটি শিওর থাকো তোমার পেজের 5-6 লাইন কভার হয়ে যাবে শুধু ছবি দিয়ে, 5-6 লাইন, মানে 5-6 লাইনে লেখা কভার হয়ে যাবে। তো তুমি নর্মাল লিখলে তোমার টিচারের কাছে মনে হবে কি যে ও তো এই প্রশ্নের উত্তর অনেক লিখছে, কারণ তুমি একটা চিত্র দিচ্ছ, চিত্র দিলে খাতাটা দেখতেও সুন্দর হয়। সো আমি তোমাদেরকে বারবার বলবো যে এই টাইপের প্রশ্ন অ্যান্সার করার সময় তোমরা একটু চিত্র দিবা, ঠিক আছে? সুবিধা অসুবিধা কয়টা করে দিব? তুমি 2-3টা করে দাও, খুব বেশি দিও না, কারণ তোমার সময় দাম আছে, তোমার তো অন্য প্রশ্নের উত্তর দিতে হবে। 2-3টা করে দাও, জাস্ট বলবা যে অহনার যে স্ট্রাকচারটা লিনিয়ার স্ট্রাকচার, এটার জন্য এটা সুবিধা হয়, আবার এটা অসুবিধা হয়, এই কয়েকটা জিনিস করলে তোমার ইনশাল্লাহ ফুল মার্কস পাবা, ঠিক আছে? আসো 4 নাম্বারে আসো। 4 নাম্বারে বলছে উদ্দীপকের স্ট্রাকচার দুটির মধ্যে অরিত্র স্ট্রাকচারটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়, বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে এটা তো আমরা জানি যে লিনিয়ার হইলো, এটা লিনিয়ার হইলো। তোমরা একটু এই চিত্রটা দেখে আমাকে বলো তো, এই চিত্রটা দেখে আমাকে বলো তো যে এটা কোন স্ট্রাকচার? আমাকে একটু বলো তো, এই চিত্রটা দেখে আমাকে একটু বলো তো এটা কোন স্ট্রাকচার? দেখি 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 দেখি, আমাকে একটু বলো তো এটা কোন স্ট্রাকচার?
দেখি তোমরা বলতে থাকো। মোটামুটি সবাই, আচ্ছা একজন হাইব্রিড বলছো, অনেক ভালো একটা থট দিছো, বাট আমি দেখি। ওকে, ঠিক আছে, তাহলে এটা ট্রি স্ট্রাকচার হবে, এটা হাইব্রিড স্ট্রাকচার হবে না। কেন হাইব্রিড স্ট্রাকচার হবে না তুমি একটু দেখো। কারণ ধরো আমি একটু ছোট করে আঁকি, এটা আছে ধরো 1 2 3 4 5, এই 1 থেকে আছে ধরো 1 2 3, আবার এখান থেকে আছে ধরো 1 2 3, এই স্ট্রাকচার, হ্যাঁ এই স্ট্রাকচার, আর ধরো এইখানে এইভাবে আছে। আচ্ছা, এটা একটা ট্রি স্ট্রাকচার। এটা কেন হাইব্রিড স্ট্রাকচার না? কারণ এই স্ট্রাকচারটাতে তুমি চাইলেও কোনো লিনিয়ারিটি অথবা কোনো ওয়েব পেজ, ওয়েব লিঙ্ক, এটাকে তুমি চাইলেও মিক্স করতে পারবে না। লিনিয়ারিটি আর ওয়েব তুমি চাইলেও মিক্স করতে পারবে না। এখানে হ্যাঁ, এখানে কিছু কিছু শেষ হয়ে যায়, বাট তার মানে তো এটা না যে এটা লিনিয়ারভাবে কানেক্টেড। তার মানে এটা ট্রি বা হায়ারার্কিক্যাল, এটা ট্রি বা হায়ারার্কিক্যাল, ট্রি বা হায়ারার্কিক্যাল, ঠিক আছে, এটা ট্রি বা হায়ারার্কিক্যাল। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে হাইব্রিড হবে না কেন, আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি, ঠিক আছে। জিনিসটা হচ্ছে উদ্দীপকের স্ট্রাকচার দুটির মধ্যে অরিত্র স্ট্রাকচারটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়, এটা আমাকে বলতে হবে। ট্রি স্ট্রাকচার কেন স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়, দুইটা এক্সাম্পল আমাকে এই প্রশ্নের উত্তরে কি করতে হবে জানো? এই প্রশ্নের উত্তরে লিনিয়ারের সাথে ট্রি এর তুলনা করতে হবে, লিনিয়ারের সাথে ট্রি এর তুলনা করতে হবে। যখন আমাকে বলবে দুইটার মধ্যে কোনটা বেটার বা দুইটার মধ্যে এটা বেটার কেন প্রমাণ করো, তখন আমাকে দুইটার মধ্যে তুলনা করতে হবে। কি কি তুলনা করব? 1 নাম্বার তুলনা করব যে লিনিয়ারে আমার ধরো 1 থেকে 500 নাম্বার পেজে যাইতে 500 বার নেক্সট চিপা লাগবে, কিন্তু ট্রিতে খুব সুন্দর করে গুছানো থাকে। তারপর 2 নাম্বার হচ্ছে তোমার লিনিয়ারে পেজ সংখ্যা ম্যানেজ করা কষ্টকর, ট্রিতে ম্যানেজ করা সোজা। ট্রিতে আমার সময় কম লাগে, ট্রিতে আমার রিসোর্স কম লাগে, লিনিয়ারে আমার সময় বেশি লাগে, রিসোর্স বেশি লাগে, ঠিক আছে। এই সব জিনিসগুলোর জন্য আমার লিনিয়ারের চাইতে ট্রি স্ট্রাকচার অথবা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার দুটা সেম, হ্যাঁ লিনিয়ার আর হায়ারার্কিক্যাল দুটা সেম, এই দুটো হচ্ছে বেশি সুবিধা, ঠিক আছে, এই দুটো হচ্ছে বেশি সুবিধা, ঠিক আছে। ওকে, আসো, ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন আমি দেখতেছি, আরেকটা কোয়েশ্চেনে আমি একটুখানি পড়ি তো কোয়েশ্চেনটা কি কি আছে। ওকে, দেখো কি বলছে, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের 2টা গ্রুপে ভাগ করে কলেজের নিজস্ব ওয়েবসাইট তৈরির জন্য বলা হলো। মানে তোমরাই ওয়েবসাইট বানাবা, কলেজের ওয়েবসাইট বানাবা, ঠিক আছে। আচ্ছা, কলেজে ওয়েবসাইট বানানোর জন্য তো প্রথম গ্রুপে HTML ইত্যাদি ব্যবহার করে ওয়েবসাইটটি প্রস্তুত করে, দ্বিতীয় গ্রুপে CSS ব্যবহার করে ওয়েবসাইটটা সুন্দর করে। বিচারক মণ্ডলী হয় গ্রুপের ওয়েবসাইটটি কলেজের পছন্দ করেন ICT শিক্ষক, কলেজের ওয়েবসাইটটি হোম পেজের সাথে আচ্ছা ওয়েব অ্যাড্রেসটি যুক্ত করেন, ঠিক আছে। উদ্দীপকে ICT শিক্ষকের গৃহীত কার্যক্রমের সংশ্লিষ্ট কোড ব্যাখ্যা করো। ICT শিক্ষক কি করছে দেখো, কি করছে, কলেজের ওয়েবসাইটের হোম পেজে মিনিস্ট্রি অফ এডুকেশন লেখাটির সাথে এই ওয়েব অ্যাড্রেসটা যুক্ত করেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, প্রথম কথা, আইপি অ্যাড্রেস কি জিনিস আমাকে একজন বলছিল না, আইপি অ্যাড্রেসের সংখ্যা। আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ইন্টারনেটে প্রত্যেকটা ডিভাইস বলো, মানে ডিভাইস বলতে ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ওয়েবসাইট বলো, ওয়েব পেজ বলো, বেসিক্যালি ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা অ্যাড্রেস থাকে। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ওয়েব পেজও ইন্টারনেটের সাথে সংযুক্ত, সার্ভারও ইন্টারনেটের সাথে সংযুক্ত, আবার আমাদের মোবাইল ফোন, ল্যাপটপ এটাও ইন্টারনেটের সাথে সংযুক্ত। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রত্যেকটা জিনিসের একটা আইপি অ্যাড্রেস থাকে, একটা অ্যাড্রেস থাকে। এই আইপির ফুল ফর্ম কি? আইপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল।
আইপি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তার মানে আবার বলি, সংজ্ঞা কি দিবা? ইন্টারনেটের সাথে সংযুক্ত যে কোনো ডিভাইস অথবা ওয়েব পেজ সবার একটি নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, যে অ্যাড্রেসের মাধ্যমে ইন্টারনেটে তাকে চেনা যায়, এটাকে আমরা বলি হচ্ছে আইপি অ্যাড্রেস। ঠিক আছে, একজন আমাকে জিজ্ঞেস করছিল আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমের মতো গুলায় ফেলো। ঠিক আছে, আশা করি তুমি গুলাবা না। ঠিক আছে, গুরুত্বপূর্ণ জিনিসটা কি? ডোমেন নেম শুধুমাত্র ওয়েবসাইটের থাকতে পারে, শুধুমাত্র ওয়েবসাইটের ডোমেন নেম থাকতে পারে, কিন্তু ডিভাইস ওয়েব পেজ সবারই, সার্ভার ক্লায়েন্ট সবারই আইপি অ্যাড্রেস থাকবে, সবারই আইপি অ্যাড্রেস থাকবে। এটা হচ্ছে পার্থক্যটা। ডোমেন নেম শুধু ওয়েবসাইটের, ডোমেন নেম শুধু ওয়েবসাইটের, ডোমেন নেম শুধু ওয়েবসাইটের, কিন্তু আইপি অ্যাড্রেস সবার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ইমেজ ট্যাগ বুঝিয়ে লেখো। আশা করি তোমরা ইমেজ ট্যাগ বুঝিয়ে লিখতে পারবা, তোমরা করছো তাই না? আমরা একটু আগে করছি, সো আমি এটা স্কিপ করতেছি, সমস্যা হলে আমাকে পরে গ্রুপে বলবা। আচ্ছা, গ নাম্বার, উদ্দীপকে আইসিটি শিক্ষকের গৃহীত কার্যক্রমে সংশ্লিষ্ট কোড ব্যাখ্যা করো। এটা অনেক ইজি তাই না? আমার আইসিটি শিক্ষক কি করছে? আইসিটি শিক্ষক হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন। এটার উপর ক্লিক করলে আমরা একটা ওয়েবসাইট লিঙ্কে চলে যাই। তুমি যেটা করবা, আমি না ফুলটা লিখবো না, ঠিক আছে? ফুলটা মধ্যে যে ডক টাইপ, এইচটিএমএল বডি এসব, আমি খালি একটা লাইন লিখতেছি, ahref, ওয়েবসাইটের নামটা দেখি www.moedu.gov.bd, www.moedu.gov.bd। ঠিক আছে, এটার মধ্যে লিখবো কি? মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন, অ্যাঙ্কার ট্যাগ ক্লোজ করে দেবো। ঠিক আছে, আমি তোমাদেরকে বেশি কোশ্চেন সলভ করতে চাই, সময় বাঁচাইতে আমি শর্টকাটে লিখছি, বাট তোমাদেরকে কিন্তু উপরে ডক টাইপ, এইচটিএমএল, হেড, বডি, নিচে এগুলা সব লিখতে হবে, নিচে এগুলা সব লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি শুধুমাত্র একটা লাইন লিখে দিছি, মেইন লাইনটা, কিন্তু তোমাদেরকে উপরে নিচে সব কিছু লিখতে হবে। ওকে, গেল। ওকে, খ নাম্বার বলছে, বিচারকেরা কোন যুক্তিকতায় দ্বিতীয় গ্রুপের ওয়েবসাইটটা পছন্দ করছে? একটু দেখো, প্রথম গ্রুপ এইচটিএমএল ব্যবহার করছে, দ্বিতীয় গ্রুপ সিএসএস, মাইএসকিউএল এবং পিএইচপি ব্যবহার করছে। তাহলে বিচারকরা কেন দ্বিতীয় গ্রুপের ওয়েবসাইটটি পছন্দ করেন? এটাও তুলনার উপর দিয়ে যাবে, এটাও তুলনার উপর দিয়ে যাবে। ঠিক আছে, সিএসএস কি করে? সিএসএস একটা ওয়েবসাইটকে সুন্দর করে, সৌন্দর্য বৃদ্ধি করে। মাইএসকিউএল কি জিনিস? মাইএসকিউএল হচ্ছে ডেটাবেসের জন্য ব্যবহার করা হয়। পিএইচপিও ওয়েবসাইটকে অ্যাডভান্স করে, সুন্দর করে। তার মানে আমাদের যে বেসিক এইচটিএমএল আছে সেটা দিয়ে একটা ওয়েব পেজ অবশ্যই হয়, কিন্তু এই যে আরও কিছু জিনিস আছে, ডেটাবেস কানেক্ট করা, তারপর তোমার একটা জিনিসকে সুন্দর করা, একটা জিনিসকে মজবুত করা, এটার জন্য অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে। সিএসএস হয়েছে, মাইএসকিউএল হয়েছে, পিএইচপির জায়গায় জাভাস্ক্রিপ্টও ব্যবহার করা যায়। ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে আমরা একটা ওয়েবসাইটকে আরও সুন্দর করতে পারি, একটা ওয়েবসাইটকে আরও সুন্দর করতে পারি। ঠিক আছে, এই কারণে হচ্ছে বিচারকেরা দ্বিতীয় গ্রুপের ওয়েবসাইটটাকে পছন্দ করছে। এই কারণে বিচারকেরা কি করছে? দ্বিতীয় গ্রুপের ওয়েবসাইটটাকে পছন্দ করছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তোমরা অনেকে ব্রেক চাচ্ছ, আমি তোমাদেরকে আসলে প্রথম কথা বড় সড়ো কোনো ব্রেক দিব না। কেন? কারণ তোমাদের হচ্ছে মানে আসরের আজান দেয় 4:30টার দিকে। ঠিক আছে, সো আমি প্ল্যান করতেছি তোমাদেরকে আর কোনো ব্রেক দিব না, আমি 4:45টায় একবারে শেষ করে দিব, তাহলে তোমরা সুন্দর করে নামাজটা পড়তে পারবা, মানে জামাতে নামাজটা পড়তে পারবা। ঠিক আছে, ওকে ওকে, সো এইটুকু। বাট আমি হয়তো বা তোমাদেরকে 2 মিনিট একটা পাওয়ার ব্রেক দিতে পারি, জাস্ট মাথায় ক্যাচ করার জন্য। ওকে, আরেকটা সলভ করে নিই, এরপরে করব, আরেকটা সলভ করে নিই, এরপরে করব। দেখো, এখানে নতুন একটা কোশ্চেন করতেছি আমরা। লেখা হচ্ছে, দিস ইজ মাই হোম পেজ আর বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার অ্যান্ড ক্যানেল। হ্যাঁ, এই লাইনটা লেখা আছে। আমাকে গ নাম্বারে বলছে যে উদ্দীপকের অনুচ্ছেদটি ওয়েবে প্রকাশের প্রয়োজনীয় ট্যাগসমূহ ব্যাখ্যা করো, পেজে প্রকাশের প্রয়োজনীয় ট্যাগসমূহ ব্যাখ্যা করো। ঠিক আছে, আমাকে কিন্তু কোড লিখতে বলে নাই, আমাকে কোড লিখতে বলে নাই।
আমাকে কোড লিখতে বলো না, আমাকে ট্যাগ লিখতে বলছি। এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে দেখতে হবে প্রশ্নে কি কি চাইছে। আচ্ছা, প্রথম কথা দেখো, প্রশ্নে আমি দেখে বুঝতেছি ফার্স্ট থিং যে আমার প্যারাগ্রাফ ট্যাগ লাগবে। তারপরে আমার দেখো আন্ডারলাইন করছে, তাই না? তার মানে আন্ডারলাইন ট্যাগ লাগবে। আন্ডারলাইন ট্যাগ আমরা কি দিয়ে দিই বলো? আন্ডারলাইন আমরা দিই কি দিয়ে বলো? আন্ডারলাইন ট্যাগ আমরা কি দিয়ে দিই? দেখি আন্ডারলাইন আমরা কি দিয়ে দিই? আন্ডারলাইন কি দিয়ে দেয়, বোল্ড কি দিয়ে দেয়, ইটালিক কি দিয়ে দেয়, এগুলো কি মনে আছে? মনে আছে? দেখি আন্ডারলাইন কি দিয়ে দেয়, কে বলতে পারো আগে? না, 4টায় ক্লাস শেষ হবে না, ক্লাস তো 3টা থেকে, তার মানে ক্লাস তো 5টায় শেষ হওয়ার কথা, তাই না? ঠিক আছে, ওকে, ভেরি গুড। জান্নাতুল ফেরদৌস বলছে ইউ দিয়ে দেয়, ভেরি গুড। আন্ডারলাইন আমরা ইউ দিয়ে ব্যবহার করি, ঠিক আছে? তার মানে ইউ ট্যাগটা লাগতেছে। আচ্ছা, আর খুব একটা ট্যাগ লাগতেছে না। আর আমাদের যে বেসিক ট্যাগগুলো লাগে মানে ডক টাইপ এইচটিএমএল, তারপর হচ্ছে এইচটিএমএল, তারপর হচ্ছে তোমার বডি, হেড, টাইটেল, এই সবগুলো তোমাকে লিখতে হবে। এখন 3-এ 3 কেমনে পাবা? তুমি ট্যাগগুলো তো নিচে লিখতেছো, ধরো আরো কিছু ট্যাগ দিচ্ছ, ঠিক আছে? তুমি দাও, এটা দাও, ঠিক আছে? তারপর তুমি দাও বডি, দাও এইচটিএমএল উপরে দিছো, হ্যাঁ তুমি এটা দিছো না? মোটামুটি তুমি এখানে 1 লাইন ব্যাখ্যা লিখবা, জাস্ট 1 লাইন ব্যাখ্যা লিখবা যে এটা কোডে কি কাজে লাগতেছে। লিখবা যে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমি লেখাটাকে একটা প্যারাগ্রাফে নিচ্ছি, আন্ডারলাইন ট্যাগ দিয়ে দিস ইজ মাই হোম পেজটাকে আন্ডারলাইন করে দিছি, বডি ট্যাগ দিয়ে এই সব লেখাকে বডির মধ্যে রাখছি, হেড ট্যাগ দিয়ে কি করছি, 1 লাইন করে লিখবা, সময়ও বাঁচবে, 3-এ 3ও পেয়ে যাবা, সময় বাঁচবে, 3-এ 3ও পেয়ে যাবা, ঠিক আছে? কিন্তু তুমি যদি শুধু ট্যাগগুলো লেখো, কারণ আমাকে বলছে ট্যাগ সমূহ ব্যাখ্যা করো, আমাকে বলেন ট্যাগ সমূহ লিখো, তুমি শুধু ট্যাগগুলো লিখলে তুমি ফুল মার্কস পাবা না। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটুখানি আগাই। অলরাইট, ঠিক আছে। আমি একটু টেবিল লিখতে চাচ্ছিলাম, দেখে আমি একটা টেবিলের কোডে চলে আসছি, ঠিক আছে? মাঝখানে যেগুলো স্কিপ করছি ওগুলো আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি, এই যে গোলাম হচ্ছে অনেকগুলা ট্যাগ দিয়ে দিচ্ছে, গুড। আচ্ছা, তোমার মাঝখানে যেগুলো আছে, হ্যাঁ বিয়ার ট্যাগও আছে, হ্যাঁ তাহিন বিয়ার ট্যাগও আছে, ঠিক আছে? সো মাঝখানে যেগুলো আছে ওগুলো আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি, মানে ছবি অ্যাড করা, হাইপার লিঙ্ক অ্যাড করা, এগুলোর উপর দিয়ে যাচ্ছে, তাই আমি আলাদা করে আবার ওই জিনিসটা পড়াতে চাই না, আমরা একটু টেবিলের কনসেপ্টটাতে আসবো, ঠিক আছে? এখন তোমরা যেহেতু একটা ছোট্ট ব্রেক চাইছো, মানে আমরা কোনো ব্রেক নিব না, আমরা এখানেই থাকবো। এখন বাজে হচ্ছে 4টা 2, আমরা 3 মিনিটের একটা ব্রেক নিই, আমরা 4টা 5-এ আবার ব্যাক করব এবং টেবিল দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? আমরা 3 মিনিটে একটা ছোট্ট পাওয়ার ব্রেক নিই, যাতে এতক্ষণ পর্যন্ত যা পড়ছি সেটা মাথায় থাকে এবং নতুন পড়া ব্রেইনে ঢুকানোর এনার্জি থাকে, ওকে? মানে আমিও কোথাও যাচ্ছি না, আমি স্টুডিওতেই আছি, আমিও ব্রেক নিচ্ছি, তোমাদের কমেন্ট পড়তে থাকি, তোমরাও একটুখানি ব্রেক নাও, একটুখানি হালকা হও, একটুখানি হাঁটাচলা করো, তারপরে আবার আমরা ঠিক 4টা 5-এ চলে আসতেছি, ওকে? অলরাইট, হ্যাঁ, গুড। আমি হচ্ছে তোমার শিমলা আই থিঙ্ক একটা কোয়েশ্চেন করছো যে তাহলে কি আমার এইচটিএমএল কোড করব না, এক্স্যাক্টলি আগের প্রশ্নে আমাকে বলছে ট্যাগগুলো ব্যাখ্যা করতে, তার মানে আমরা এইচটিএমএল কোড কিন্তু করব না, ওকে? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন দেখছি, এক সেকেন্ড দাঁড়াও।
অলরাইট, ঠিক আছে, আসো তোমাদের ব্রেক শেষ, আমারও ব্রেক শেষ, আমরা আবার শুরু করি। ওকে, একটা কোয়েশ্চেন দেখছিলাম তোমার আগের কোডটাতে যে আমার কি সব ডেসক্রিপশন লেখা লাগবে কিনা, যেটা বললাম যে ডেসক্রিপশন লিখলে মার্কস বেশি পাবো। ঠিক আছে, সো আমার ডেসক্রিপশন লিখতে হবে, যেহেতু চাইছে তার মানে আমার ডেসক্রিপশন লিখতে হবে। আচ্ছা, ওকে, আসো তাহলে আমরা একটু আসি। তো আমাকে এখানে দেখো কি বলছে, শাহরিয়ার সাহেব এমন একটি ছোট ওয়েব পেজ তৈরি করতে চাইলেন যেখানে institute.png নামের একটি ছবি ও নিচের টেবিলগুলো থাকবে। এখানে একটা টেবিল আছে আর এখানে একটা টেবিল আছে, এই জায়গায় বেসিক্যালি এই জায়গায় আমার ছবিটা থাকবে। ঠিক আছে, দেখো আমার সিরিয়াল নাম্বারের ভিতর ছবিটা থাকবে। আচ্ছা, উদ্দীপকের দ্বিতীয় টেবিলের তথ্যাবলী মোজিলা ফায়ারফক্স দেখানোর জন্য HTML এর সাহায্যে প্রয়োজনীয় কোড লেখো। আচ্ছা, ওকে, তাহলে আমাকে প্রথমে দ্বিতীয় টেবিলের কোড লিখতে বসে, দ্বিতীয় টেবিলের কোড লিখতে বসে। ঠিক আছে, দ্বিতীয় টেবিলটা দেখো আমি একটু সাইডে করে লিখি কীরকম দেখতে। আমার এখানে এমপ্লয়ি ইনফরমেশন, ওকে, তারপরে আমার 3টা রো আছে, আচ্ছা, প্রথমে দেওয়া আছে আইডি নাম্বার 1001 1005, তারপর দেওয়া আছে নেম নাফিসা সজল, আর এদিকে দেওয়া আছে স্যালারি। তোমাদের মধ্যে কি কোনো সজল আছে? তোমাদের মধ্যে কি কোনো সজল আছে? সজলের কোনো স্যালারি নেই, এটা তো খারাপ লাগলো অনেক। নিশ্চয়ই ছিল সজলের স্যালারি, মনে হয় সজলের স্যালারিটা হচ্ছে টাইপ করার সময় ভুলে গেছে। যা আমরা সজলকেও 50,000 টাকা বেতন দিয়ে আসবো। ঠিক আছে, সজলের জন্য খারাপ লাগতেছে, সো সজলকে আমরা 50,000 টাকা বেতন দিয়ে দিলাম। ওকে, এখন এই টেবিলটা আমার লিখতে হবে। দেখো আমাকে প্রশ্নে চাইছে কি, উদ্দীপকের দ্বিতীয় টেবিলটির তথ্যাবলী প্রদর্শন করার জন্য HTML কোড লেখো। শুধু সেকেন্ড টেবিল, শুধু দ্বিতীয় টেবিল। ঠিক আছে, প্রথম টেবিলে আমরা আসবো না, বা আমরা পুরো কোড লিখবো না, আমরা শুধু সেকেন্ড টেবিলটা লিখবো, আমরা শুধু টেবিল থেকে শুরু করব। আচ্ছা, তো আমরা ফার্স্টে লিখবো হচ্ছে টেবিল। টেবিলের সময় আমি তোমাদেরকে দুইটা জিনিস করতে বসি, দুইটা জিনিস ক্লাসে অলওয়েজ করতে বলি। একটা হচ্ছে টেবিলের আমরা একটা বর্ডার দিব, টেবিল বর্ডার ইকুয়ালস টু 1, টেবিল বর্ডার ইকুয়ালস টু 1। আরেকটা জিনিস অলওয়েজই লিখবা, সেটা হচ্ছে টেবিল সেল স্পেসিং ইকুয়ালস টু 0। টেবিল লেখার সময় অবশ্যই টেবিল বর্ডার ইকুয়ালস টু 1, টেবিল সেল স্পেসিং ইকুয়ালস টু 0, আমরা এই দুইটা অ্যাট্রিবিউট অবশ্যই অলওয়েজ ব্যবহার করব, অলওয়েজ ব্যবহার করব। ঠিক আছে, এরপরে আমার দেখো টেবিলে একটা ক্যাপশন আছে, তাই না? টেবিলের একটা ক্যাপশন আছে। ঠিক আছে, এখন তোমাদের অনেক কোয়েশ্চেন থাকে, ভাইয়া টেবিলের হেডিং কোনটা আর ক্যাপশন কোনটা? হেডিং হচ্ছে এই যে এইগুলা, আইডি নাম্বার, এমপ্লয়ি নেম, স্যালারি, এটা বোল্ড করে লেখা থাকে, তাই এটা হচ্ছে হেডিং। আর ক্যাপশন হচ্ছে টেবিলের উপরে, টেবিলের উপরে ঠিক মাঝখানে যদি কিছু লেখা থাকে, টেবিলের নাম, এটাকে আমরা বলি ক্যাপশন। এক্ষেত্রে দেখো টেবিলের ঠিক উপরে মাঝখানে এমপ্লয়ি ইনফরমেশন লেখা আছে, তার মানে আমার এই টেবিলের জন্য ক্যাপশন হবে, ক্যাপশন হবে না, এমনি তো না, জাস্ট ক্যাপশন দিবা, ক্যাপশন হবে এমপ্লয়ি ইনফরমেশন। ওকে, ক্যাপশন দিলাম, ক্যাপশন ট্যাগ ক্লোজ করে দিলাম। ওকে, এখন আমাদের টেবিলটা শুরু করতে হবে, এখন আমাদের টেবিলটা শুরু করতে হবে। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে দেখো, প্রথমটার ক্ষেত্রে ইনফ্যাক্ট পুরো টেবিলের ক্ষেত্রে আমার কোথাও অ্যালাইনমেন্ট সেন্টারে নেই, কোনো অ্যালাইনমেন্টই সেন্টারে নেই, মানে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট নিয়ে কোনো মাথা ব্যথায় রাখবো না। আমার অ্যালাইন অ্যাট্রিবিউট কোথাও ব্যবহার করতে হবে না, কোথাও ব্যবহার করতে হবে না। ঠিক আছে, কারণ আমার সেন্টারে নেই। ওকে, এখন আমরা টেবিল কোড যেভাবে লিখি, আমি আমার বিশ্বাস তোমরা কালকে দেখছো, তারপরও আমি তোমাদেরকে ঠান্ডা মাথায় করে দিব। ঠিক আছে, আচ্ছা, আমরা টেবিলের কোড, কারণ টেবিলের কোডটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা টেবিলের কোড কিভাবে লিখি? প্রথমে আমরা একটা রো করে আসি,
এখন রো কলাম কি জিনিস? এটা যদি একটা টেবিল হয়, এটা যদি একটা টেবিল হয়, এই বাম থেকে ডানে যাওয়া এটাকে বলা হয় রো, বাম থেকে ডানে যাওয়া এটাকে বলা হয় রো, এবং উপর থেকে নিচে আসা এটাকে বলা হয় কলাম। বাম থেকে ডানে যাওয়া এটাকে বলা হয় রো, উপর থেকে নিচে আসা এটাকে বলা হয় কলাম। ঠিক আছে, এখন আমরা টেবিল কিভাবে লিখি, কিভাবে অ্যাপ্রোচ করি? আমরা বাম থেকে ডানে যাই, প্রথমে রো ওপেন করি, প্রথমে রো ওপেন করি, এরপরে এই যে টেবিলের প্রত্যেকটা ঘরকে, এই 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, টেবিলের প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। এটা ওই বায়োলজির সেলের মতন, কোষের মতন। টেবিলের প্রত্যেকটা ঘরকে বলা হয় কি? টেবিলের প্রত্যেকটা ঘরকে বলা হয় কি? টেবিলের প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। ঠিক আছে, আমরা কি করি দেখো, এটা যদি একটা মাউস হয়, মানে যে তোমার কম্পিউটারে মাউস হয়, প্রথমে আমরা এই সেলে কাজ করি, 1 নাম্বার সেলে, তারপরে আমরা তার ডানের সেল মানে 2 নাম্বার সেলে যাই, তারপরে আমরা তার ডানের সেল মানে 3 নাম্বার সেলে যাই। 3 নাম্বার সেলের পর আমি যদি ডানে আর যেতে না পারি, তখন আমি নিচের লাইনে চলে আসি, 4 নাম্বার সেলে যাই। ঠিক আছে, এটা অনেকটা আমরা নর্মালি ইংলিশ পড়ি না বা বাংলা পড়ি না, বাম থেকে ডানে যেতে থাকি, লাইন শেষ হয়ে গেলে নিচের লাইনে আবার প্রথমটা থেকে শুরু করি, টেবিলও আমরা এভাবে পড়বো। ঠিক আছে, ওকে। এখন তাহলে আমি যেইটা বললাম, আমাকে প্রথমে রো শুরু করতে হবে। রো শুরু করার জন্য আমরা টিআর ট্যাগ ব্যবহার করি। টিআর ট্যাগ ব্যবহার করা মানে আমরা এখন এই যে এই প্রথম রোর কাজ শুরু করতেছি। ওকে, টিআর ট্যাগ ব্যবহার করা মানে আমরা এখন প্রথম রোর কাজ শুরু করতেছি। এখন প্রথম রোর মধ্যে প্রথম রো প্রথম কলাম, মানে এই যে 1 নাম্বার ঘরে যাওয়ার জন্য আমার টিডি অথবা টিএইচ ব্যবহার করতে হবে। যেহেতু প্রথম সারিতে, প্রথম রোতে এই যে আইডি নাম্বার, এমপ্লয়ি নেম, স্যালারি, এটা হেডিং ট্যাগ দেওয়া আছে, হেডিং ট্যাগ দেওয়া আছে, তাই আমরা এখানে টিএইচ দিয়ে শুরু করব। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম ঘরে লেখা ছিল হচ্ছে আইডি নাম্বার, সো টিএইচ এর মধ্যে আমি লিখবো হচ্ছে আইডি নাম্বার, টিএইচ ট্যাগ ক্লোজ করে দিব। টিএইচ ট্যাগ ক্লোজ করে দেওয়া মানে হচ্ছে আমার এইটার কাজ শেষ, প্রথম ঘরের কাজ শেষ, কেটে দিব। ঠিক আছে, মানে আমি রাফ করব, পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিব যে এটার কাজ শেষ। ওকে, এরপরে আবার টিএইচ ট্যাগ ওপেন করব। এই নতুন টিএইচ ট্যাগ ওপেন করা মানে বাম থেকে ডানে যাওয়া। তো ডানে আমি এখানে আসছি, 2-এ আসছি, 2-এ লেখা আছে কি এমপ্লয়ি নেম, তাহলে আমি লিখবো কি এমপ্লয়ি নেম, টিএইচ ক্লোজ করে দেব। টিএইচ ক্লোজ করা মানে কি এই ঘরের কাজ শেষ, সো এটা কাটা। তারপর 3 নাম্বার ঘর। ঠিক আছে, 3 নাম্বার ঘর আবার আসবো টিএইচ। আচ্ছা, টিএইচ এর পর লেখা আছে কি স্যালারি। আচ্ছা, আমি লিখলাম স্যালারি, আমি টিএইচ ক্লোজ করে দিলাম। টিএইচ ক্লোজ করা মানে কি 3 নাম্বার ঘরের কাজ শেষ। এখন আমার 3-এর ডানে আর কিছু নেই, 3-এর ডানে আর কিছু নেই, নিচে আসতে হবে। নিচে আসার জন্য আমার কি করতে হবে, এই টিআরটাকে ক্লোজ করে দিতে হবে। তার মানে আমার প্রথম রোর কাজ শেষ, প্রথম বাম থেকে ডানে কাজ শেষ, নিচের লাইনে আসবো। নিচের লাইনে আসার জন্য আবার টিআর ওপেন করতে হবে। এইভাবে আমরা পুরো টেবিলটাকে চিন্তা করব। এভাবে আমরা পুরো টেবিলটাকে চিন্তা করব। বাম থেকে ডানে যেতে হলে আমরা নতুন একটা টিএইচ অথবা টিডি ব্যবহার করব। টিএইচ ব্যবহার করব প্রথম রোতে, যদি দরকার পড়ে, যদি হেডিং থাকে, মানে যদি বোল্ড করা থাকে প্রশ্নের মধ্যে, যদি না থাকে সব টিডি দিয়ে করব। ওকে, আর বাম থেকে ডানে যাইতে টিডি ওপেন, টিডি ক্লোজ, উপর থেকে নিচে আসতে টিআর ওপেন, টিআর ক্লোজ, শেষ। হ্যাঁ, টিআর শেষ করে ফেলছি। এরপরে আই থিঙ্ক আমরা একটু তাড়াতাড়ি করতে পারি, তোমাদের একটা যেহেতু বুঝিয়ে দিছি। আচ্ছা, তাইলে প্রথমে আমি লিখবো হচ্ছে টিডি 1001, টিডি ক্লোজ, মানে হচ্ছে 1001 এটা শেষ। তারপর নাফিস, টিডি নাফিস, টিডি ক্লোজ, টিডি 50,000, রাইট? টিডি ক্লোজ, টিআর ক্লোজ। আরেকটা টেবিল লাগবে, আরেকটা রো লাগবে, টিআর, টিডি, ও সজল তো সেকেন্ড রোতে 1005, টিডি ক্লোজ, টিডি, সজল টিডি ক্লোজ, টিডি, সজলের স্যালারিটা আমরা 0 দিই নাই, আমরা 50,000ই রাখতেছি, টিডি ক্লোজ, টিআর ক্লোজ,
এবং যেহেতু সব শেষ লাস্টে গিয়ে টেবিল ক্লোজ। ঠিক আছে, তাইলে আশা করি আমার যদি বেসিক কোনো টেবিল থাকে আমরা এখন অ্যাপ্রোচ করতে পারবো, কিন্তু বেসিক টেবিল থাকে না, এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আমরা আরেকটা কঠিন টেবিলের এক্সাম্পল করব, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল। এরপরে আমার গ নাম্বারে আমাকে বলছে যে এই যে 1 নাম্বার টেবিলে ফাঁকা সেলে উদ্দীপকের লিখিত নাম ছবি সহ প্রথম টেবিলে তথ্য আচ্ছা, প্রথম টেবিলটা আমার লিখতে হবে, প্রথম টেবিলটা আমার আঁকতে হবে। আচ্ছা, আসো আমরা প্রথম টেবিলটা আঁকি। প্রথম টেবিলটা অনেক ইজি, তাই না? আমরা টেবিল দিলাম, আমি টেবিলে বসি, এই দুটো জিনিস মুখস্থ করে ফেলবা। বর্ডার ইকুয়ালস টু 1 বর্ডার ইকুয়ালস টু 1 আর সেল স্পেসিং ইকুয়ালস টু 0। এই দুটো জিনিস একদম চোখ বন্ধ করে টেবিল শুরু করলে বর্ডার ইকুয়াল টু 1 সেল স্পেসিং ইকুয়ালস টু 0, চোখ বন্ধ করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি লিখবা? প্রথমে তুমি হচ্ছে দিবা TR, এরপর দিবা হচ্ছে TH এর মধ্যে দিবা হচ্ছে সিরিয়াল নাম্বার এবং TH ক্লোজ করো। আর একটা TH দিব, TH এর মধ্যে দিব কি? ইনস্টিটিউট পিকচার, ঠিক আছে, TH ক্লোজ করে দিলাম, TR ক্লোজ করে দিলাম। আর একটা TR ওপেন করো, TD দাও, TD মধ্যে দিব কি? 101 TD ক্লোজ। ওকে, এই পর্যন্ত তো একটু আগে যা করছি তাই, খুবই বেসিক। ঠিক আছে, এ পর্যন্ত খুবই বেসিক। অলরাইট, এখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি নতুন যে টিডিটা দিব এটার মধ্যে আমার দেখো আমার institute.png নামে ছবিটা অ্যাড করতে হবে। institute.png নামে এই ছবিটা অ্যাড করতে হবে, এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জটা। ঠিক আছে, এই চ্যালেঞ্জটা আমরা কেমনে ট্যাকেল করব? টিডির মধ্যে আমি দিব হচ্ছে img src equals to institute.png। ঠিক আছে, এরপর আমি টিডি ক্লোজ করে দিব, আমি টিআর ক্লোজ করে দিব, আমি টেবিলটাও ক্লোজ করে দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই যে লাস্টের টেবিলটার গুরুত্বপূর্ণ পার্টটা ছিল হচ্ছে এই ইমেজ ট্যাগের ব্যবহারটা দেখা। এটাই ছিল আমাদের আসলে মূল যে উদ্দেশ্য এই প্রশ্নটার, ইমেজ ট্যাগের ব্যবহারটা দেখা। ঠিক আছে, আমরা ইমেজ ট্যাগ কেমন লিখি? আইএমজি হচ্ছে ইমেজ ট্যাগ, তারপর লিখি ইমেজের সোর্স হচ্ছে institute.png, মানে যেই ফাইল নেম ওই ফাইলটা এখানে লাগিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তো আমাদের এটা শেষ। আমি একটুখানি তোমার এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে, ওকে, আচ্ছা, এখানে টেবিল নিয়ে আরও দেওয়া আছে। আমি ইজি টেবিল নিয়ে আর খুব একটা আলোচনা করব না, ওয়েব পেজের স্ট্রাকচার নিয়েও আমরা পড়ছি, খুব একটা আলোচনা করব না। আমি একটু দেখতেছি নতুন কোনো প্রশ্ন আছে নাকি। এই তো আমরা আজকে লাস্ট সৃজনশীল পড়ব হচ্ছে এইটা, ফুল সৃজনশীল পড়ব না। এই টেবিলটা আমরা এখন লিখব। ঠিক আছে, আচ্ছা, রিদওয়ানের একটা কোয়েশ্চেন আছে, রিদওয়ানের কোয়েশ্চেনটা এইটা সলভ করার পরে রিদওয়ানের কোয়েশ্চেনটা অ্যান্সার করব। ঠিক আছে, এটা আমাদের আজকে লাস্ট। কে জানি বলছিলা যে এত ইজি তো দেয় না, রো কলাম মিলায় জগা খিচুড়ি বানায় দেয়। ঠিক আছে, আমরা এটা এখন ট্যাকেল করব। আচ্ছা, এই টাইপের প্রশ্ন, মানে যে কোলস্প্যান রোস্প্যানের প্রশ্ন, এটা প্রথম যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে তোমার নিজের মধ্যে কিছু জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে? মনে করো এই টেবিলটা যদি আইডিয়াল হইতো, দেখো এই যে এই লাইনটা এখানে আটকে গেছে, মানে এখানে একটা লাইন হইতো, যদি কোনো রোস্প্যান কোলস্প্যান ব্যবহার না করতাম, এখানে একটা লাইন হইতো, তারপর এই ফিজিক্স থেকে এই পুরাটা একটা লাইন হইতো, লাইক এখানে একটা লাইন হইতো, আবার এখানে একটা লাইন হইতো। এই টেবিলটা যদি রোস্প্যান কোলস্প্যান না হইতো, এই লাইনগুলো হইতো। ঠিক আছে, এখন তাহলে আমাদের যেটা কাজ, প্রথম কাজ,
আমাকে একটুখানি প্রত্যেকটা সেল ঘাটায় দেখতে হবে যে কোন সেলে আমি কতগুলো রো স্প্যান অথবা কোল স্প্যান করছি, রো স্প্যান অথবা কোল স্প্যান করছি। আচ্ছা, এই যে এখানে আসি, এখানে কোনো রো স্প্যান কোল স্প্যান নাই, দেখে বোঝা যাচ্ছে। এরপরেরটাতে আসি, এরপরেরটা দেখো, এখানে 1 এটা 2 এটা, মানে 1 2 3, 3টা কলাম হওয়ার কথা কিন্তু কলাম হয়েছে একটা, 3টা কলাম হওয়ার কথা কিন্তু কলাম হয়েছে একটা। তার মানে আমি বলতে পারি এই জায়গাটাতে আমার কোল স্প্যান 3। 3টা কলাম হওয়ার কথা আইডিয়ালি, এই যে আমি এখানে ডট দিছি, এই ডটগুলো হচ্ছে হতে পারতো কিন্তু হতে দেই নাই, তার মানে আমি 3টা কলামকে একটা কলাম বানাই দিছি, তাই কোল স্প্যান ইকুয়ালস টু 3। ওকে, কোল স্প্যান ইকুয়ালস টু 3। আচ্ছা, অপশনালও কোনো চেঞ্জ নাই। দেখো এরপরে এই যে হ্যারি পটার, বাংলা, ইংলিশ, আইসিটি, এই পুরো অংশটাতে 3টা রো হওয়ার কথা। এই যে একটা লাইন, এই যে একটা লাইন, 3টা রো হওয়ার কথা, 3টা রো হওয়ার কথা, 3টা রো হওয়ার কথা, কিন্তু রো হয়েছে কয়টা? একটা। রো হয়েছে কয়টা? একটা। তার মানে এই পুরো জায়গাটাতে, এই পুরো 4টা সেলের মধ্যে, এই পুরো 4টা সেলের মধ্যে আমার রো স্প্যান ইকুয়ালস টু 3। ঠিক আছে, রো স্প্যান ইকুয়ালস টু 3। তুমি যদি একটা টেবিলের মধ্যে এই কিছু জিনিস টেবিলটা দেওয়ার সাথে সাথে বের করে ফেলতে পারো, কয়টা রো হতে পারতো, কয়টা রো হয় নাই, কতগুলো রো স্প্যান করছি, কতগুলো কলাম স্প্যান করছি, তোমার টেবিলের এই রো স্প্যান কোল স্প্যান তোমাকে যত বিদঘুটে টেবিল দেখ, তুমি কোথাও আটকাবে না। এটা ভাইয়ার চ্যালেঞ্জ। ওকে, আসো তাহলে আমরা টেবিলটা শুরু করি। আচ্ছা, তাহলে আমরা টেবিল স্টার্ট করি। আবার সেম, বর্ডার ইকুয়ালস টু 1, টেবিল বর্ডার ইকুয়ালস টু 1 আর সেল স্পেসিং ইকুয়ালস টু 0। আচ্ছা, একটা প্রশ্ন অনেকবার দেখছি যে ভাইয়া সেল স্পেসিং ইকুয়ালস টু 0 এই জিনিসটা কেন আমরা দিচ্ছি। এখন আমাদের কাছে সত্যি কথা বলতে আজকে টাইম নাই যে আমি তোমাদেরকে সুন্দর করে দেখাইতে পারবো। সো আমি যেটা করব, তোমাদের জন্য আমি আলাদা করে সেল স্পেসিং কেন 0 এটা গ্রুপে তোমাদেরকে আমি আলাদা করে একটা রিসোর্স দিয়ে দেবো। ঠিক আছে, আমি নিজে হয় ভিডিও বানাই অথবা স্ক্রিনে রেকর্ড করে তোমাদের পার্থক্যটা দেখাবো। বাট আজকে আমি কোড করতে পারতেছি না, যেহেতু অফকোর্স লাইক এসএমপির ক্লাসে তো আমাদেরকে একটুখানি পরীক্ষা ফোকাস করে পড়ানো লাগে, তাই না? এটা তোমাদেরকে আমি আগেও বলছি। আচ্ছা, বাট এটা মনে রাখবা যে আমার এটা দিতে হবে। আচ্ছা, এরপরে আমি প্রথম রোটা শুরু করি। আমরা একটু আগে দেখছি আমরা টেবিলের রোতে থাকি, তারপরে পরের সেলে যাই, পরের সেলে বাম থেকে ডানে যাই। সো প্রথম রোটা শুরু করি টিআর। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দিব হচ্ছে টিডি। ওকে, টিডিতে স্টুডেন্ট নেম, কোনো চেঞ্জ নাই, কোনো কোল স্প্যান রো স্প্যান কিচ্ছু নেই। তার মানে টিডি স্টুডেন্ট নেম, তারপর সুন্দর করে আমরা টিডি ক্লোজ করে দিব। আচ্ছা, এরপরেরটা টিডি কম্পালসারি, কিন্তু কোল স্প্যান আছে 3। এই জায়গায় আমার একটা ঝামেলা করতে হবে। তাইলে আমার এখানে কি লিখতে হবে? আমার লিখতে হবে টিডি, টিডি কোল স্প্যান ইকুয়ালস টু 3, তাই না? তাহলে আমি এখানে লিখবো কি? আমি এখানে লিখবো টিডি কোল স্প্যান ইকুয়ালস টু 3, তারপর লেখা আছে কি কম্পালসারি। আচ্ছা, অলরাইট। সো আমরা হচ্ছে আমাকে আশা করি তোমরা দেখতে পাচ্ছ একটুখানি মনিটরটা আই থিঙ্ক ইয়ে হয়েছে। ঠিক আছে, সো মনিটরটা ঠিক হোক, চলে আসতেছে। তারপর হচ্ছে আবার যেখান থেকে শেষ করছি ওখান থেকেই করবো। ওকে, এর মাঝখানে তোমাদেরকে আমি একটা কাজ দিই। তোমরা তো হচ্ছে টেবিলটা দেখছো, তাই না? তোমরা নিজেরা একটু ট্রাই করো তো কম্পালসারির পরে কিভাবে করলে আমি টেবিলে কোডটা শেষ করতে পারবো। কোল স্প্যানের ব্যাপারটা তো দেখাইছি তোমার, তারপরে হচ্ছে সাবজেক্টের ব্যাপারটাও আসবে, তাই না? কিন্তু সাবজেক্টের পরে যে আমার নিচের 4টা রোতে রো স্প্যান করা লাগবে, আমি দেখতে চাই তোমরা এই জায়গাটা পারো কিনা। ঠিক আছে, সো মনিটরটা আমরা ঠিক করতেছি। মনিটর ঠিক করতে করতে তোমরা 2 মিনিট সময় নাও। 2 মিনিটের মধ্যে তোমরা দেখো তোমরা কোডটা করতে পারো না কিনা। যদি করতে পারো তাহলে কমেন্টে আমাকে একটু কোডটা দাও, আমি দেখবো। ঠিক আছে, আমি মিলাই দেখবো। অলরাইট, ঠিক আছে। নাদিমা বলতেছে হচ্ছে মনোযোগ দিয়ে দেখতেছিলাম, মনোযোগ দিয়েই দেখাবো। আবার শুরু থেকে শুরু করবো, কোনো সমস্যা নেই। তোমার
হ্যাঁ মনোযোগ দিয়েই দেখাবো, ওটা টিএইচ হবে না। দেখো যে টেবিলটা ছিল আমি একটু পর দেখাচ্ছি তোমাদেরকে টেবিলটা, আবার টেবিলটা যেটা ছিল ওইটার উপরে তোমার কাছে কি মনে হয়েছে যে জায়গাটা বোল্ড করে লেখা ছিল? যদি বোল্ড করে লেখা থাকে তাহলে টেবিল হেডিং হিসাবে ইউজ করব। যদি বোল্ড করা না থাকে সেটাকে আমরা টেবিল হেডিং বলতে পারবো না, সেটাকে আমাদের নর্মাল টিডি দিয়ে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, একটু আগে তোমাদেরকে দেখাইছি না যে আমরা ওই যে সজল আর তোমার ভুলে গেছি সেটার নাম নাদিম ছিল প্রবলেম, নাদিম আর সজল এক্সাম্পলে দেখাইছি না যে কিভাবে আমরা মানে টিএইচ ব্যবহার করছি। কেন? কারণ এটা বোল্ড করা ছিল, বাট এখন তো বোল্ড করা নাই, সো এখন কিন্তু আমার কি হবে না, আমার টিএইচ হবে না, টিডি হবে, রাইট? ওকে অলরাইট, ঠিক আছে। এই যে অলমোস্ট চলে আসছে, অলমোস্ট চলে আসছে, ঠিক হচ্ছে। অলরাইট, মারুফের কোড করা ডান। মারুফ তুমি কি হচ্ছে তোমার কোডের স্ক্রিনশট অথবা কোডটা কমেন্টে দিতে পারবে? আমি একটু চেক করে দেই। নাফিস ছিল, রাইট? হ্যাঁ আমি নাদিম বলছি, নাফিস ছিল। ওকে অলরাইট, হ্যাঁ নাজিম ছিল, নাজিম ছিল। ওকে, ডক টাইপ এইচটিএমএল দিতে হবে না, হ্যাঁ ওটা সবসময় দিতে হবে। ভেরি গুড অ্যান্সার নাদিয়া, বাট ক্লাস মনোযোগ দিয়ে করলে তোমাদের নিশ্চয়ই মনে আছে ভাইয়া তোমাদেরকে বলছি যে অনেক কিছুই আমি, যেহেতু আমি আমার মেইন ফোকাসটা হচ্ছে তোমাদের বেশি টাইপের প্রশ্ন সলভ করানো, সো অনেক কিছুই ভাইয়া করতে করতে করবো না, ওটা তোমাদেরকে নিজে সব সময় করতে হবে, এটা অলওয়েজ মাথায় রাখবো। বোল্ড করা থাকলে কি এর জন্য আলাদা অ্যাট্রিবিউট লাগবে? না, দেখো আমার টেবিল হেডিংয়ের কাজটা হচ্ছে আমার কোডটাকে একটু বোল্ড করে ফেলা। আমরা টেবিল হেডিং মোটামুটি ব্যবহার করি যখন আমাদের প্রথমের অংশটা থাকে। ওকে, যখন আমাদের প্রথম অংশটা থাকে তখন আমরা টেবিল হেডিং ব্যবহার করি। ওকে, আচ্ছা দাঁড়াও আমি হচ্ছে তোমাদের ইয়েটা আরেকবার লোড করি, স্লাইডটা। অলরাইট, ঠিক আছে, এই যে চলে আসছে, আসো শেষ করি। অনেক নিচের দিকে ছিল তাই না টেবিলটা? ওকে, সো যাদের হয়েছে ভেরি গুড, যাদের হয় নাই আসো আমরা আরেকবার করি। অলরাইট, ওকে ঠিক আছে। এই যে এটা ছিল টেবিলটা। এখন আগে শুরু করার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, এই যে দেখো এইটা আর এইটা কিন্তু সেম টাইপের লেখা, মানে বোল্ড করা নাই, বোল্ড করা নাই, ঠিক আছে? তাই আমরা টিডি দিয়ে করছি, তাই আমরা টিডি দিয়ে করছি, ঠিক আছে? আসো তাহলে টেবিলটা আমরা আরেকবার শুরু করি। টেবিল border equals to 1, cell spacing equals to 1, cell spacing equals to 0। ওকে, এটা দিয়ে দিলাম border equals to 1, cell spacing equals to 0। অলরাইট, তোমরা কি হচ্ছে ভূত দেখলে একটু আগে? ওকে আসো, এই পর্যন্ত করলাম। এরপরে যেটা করতেছিলাম আমরা প্রথমে টিডি শুরু করব, টিআর দিব, টিআর দিয়ে ফার্স্টে হচ্ছে স্টুডেন্ট নাম লিখব, ফার্স্টে হচ্ছে স্টুডেন্ট নেম এবং টিআর ক্লোজ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আবার টিআর স্টার্ট করব, কিন্তু এই ক্ষেত্রে কম্পালসারি সময় যদি থাকতো আমি মজা করতাম, সময়টা নাই দেখে মজা করতেছি না। আসো এই কোডটা শেষ করি। ওকে আচ্ছা, টিআরে কম্পালসারি আমার কি হবে? কোস্প্যান হবে 3, রাইট? আমার কোস্প্যান হবে 3, তার মানে এখানে আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে টিআর কোস্প্যান ইকুয়ালস টু 3। তারপর আমি লিখবো কি? আমি লিখবো হচ্ছে কম্পালসারি, এবং আমি আচ্ছা এটা তো টিআর না, এটা তো টিডি, এবং আমি উল্টা করছি। ধরো ধরো ধরো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে টিআর আর টিডি উল্টা করে ফেলছি। টিআর টিডি টিডি, ঠিক আছে? আচ্ছা, কম্পালসারি তারপর টিডি ক্লোজ। এ পর্যন্ত বুঝতে পারছি।
হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি আমি উল্টা করে ফেলছি, ঠিক আছে। এই যে মাঝখান দিয়ে ভূত আসছে না, আমি তো ভুল করি না, ভুলটা করছে কি ভূত, ওই যে মাঝখান দিয়ে একটা ভূত আসছিল না, ওই ভূতটা। ওকে, অলরাইট। সো এই পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত সমস্যা নেই, এই পর্যন্ত আমি আগেও ছিলাম। আচ্ছা, এরপর কম্পালসারি পর আবার একটা টিডি দিব, টিডি দেওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে অপশনালে, তাই না? সো এটা একদম নর্মাল। আমরা এখানে আরেকটা টিডি দিব, টিডি দিয়ে চলে যাব হচ্ছে অপশনালে, অপশনালের পর আমি টিডি ক্লোজ করে দিলাম। ওকে, তার মানে প্রথম রো ডান, প্রথম রো ডান, ঠিক আছে, প্রথম রো ডান, তাহলে আমি প্রথম রো ক্লোজ করে দিই। ওকে, এখন তোমাদেরকে আমি একটু আগে একটা জিনিস বলছি, সেটা কি, যে আমরা যখন এই টাইপের প্র্যাকটিসগুলো করতেছি, আমরা মাথায় একটা জিনিস সবসময় রাখবো, পেন্সিল দিয়ে হোক আমি যেই সেলের কাজগুলো শেষ, যেই সেলের কাজগুলো শেষ, এই সেলগুলোকে আমরা একটু দাগায় রাখবো যেটা কাজ শেষ। যেমন এটা ডান, এটা ডান, এটা ডান। এরপরে তাহলে আমি হ্যারি পটার থেকে আসবো। আচ্ছা, হ্যারি পটারে এখানে দেখো রোজ পেন আছে, রোজ পেন কত? 3। হ্যারি পটারে রোজ পেন কত? 3, রাইট? তাহলে আমার কি লিখতে হবে? আসো নতুন করে একটা নেক্সট পেজে যাই, তো আসো নতুন একটা রো নেই, সেকেন্ড রো, টিআর, টিডি, রোজ পেন ইকুয়ালস টু 3। এটার মধ্যে আমরা লিখবো হচ্ছে কি বলো, এটার মধ্যে আমরা লিখবো হচ্ছে হ্যারি পটার, এটার মধ্যে আমরা লিখবো হচ্ছে হ্যারি পটার, টিডি ক্লোজ। আচ্ছা, হ্যারি পটার পর্যন্ত শেষ। এরপরে দেখো বাংলাতেও কিন্তু রোজ পেন ইকুয়ালস টু 3, বাংলা ইংলিশ আইসিটি তিনোটাতে রোজ পেন ইকুয়ালস টু 3। সো আমি এটা আলাদা করে লিখতেছি না, টিডি রোজ পেন বাংলা, টিডি ক্লোজ, একইভাবে ইংলিশ টিডি ক্লোজ, একইভাবে আইসিটি টিডি ক্লোজ, ঠিক আছে। এটা একদম সেম, জাস্ট বাংলা ইংলিশ আইসিটি। এখন যে চ্যালেঞ্জটা আমার, দেখো কাটবো, এটা শেষ হ্যারি পটার, বাংলা শেষ, ইংলিশ শেষ, আইসিটি শেষ, ঠিক আছে। বাকি থাকলো এই তিনজন। আচ্ছা, আমি এখনও রো শেষ করতে পারবো না, কারণ আমার প্রথম রোতে হ্যারি পটার ছিল, বাংলা ছিল, ইংলিশ ছিল, আইসিটি ছিল, ফিজিক্সও ছিল, দ্বিতীয় রোতে ফিজিক্স ছিল। তার মানে আমার দ্বিতীয় রোতে এখানে লিখতে হবে টিডি ফিজিক্স, টিডি ক্লোজ। আচ্ছা, দ্বিতীয় রোর কাজ শেষ, তাহলে আমরা লিখে দিব টিআর ক্লোজ। ওকে, এখন হচ্ছে মেইন প্যারা। ভাইয়া এই পর্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড বুঝতে পারছি, কিন্তু আপনি ফিজিক্স লিখে ফেলছেন, তার মানে ফিজিক্স তো শেষ, কিন্তু ম্যাথ আর বায়োলজি কেমনে লিখবো? ওকে, এখন এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবা, সেলগুলো আমরা কেটে দিছি না, তার মানে তুমি অলওয়েজ বাম থেকে ডানে যাবা, বাম থেকে ডানে গিয়ে প্রথম যেই সেলটা না কাটা, এখানে ম্যাথ, বাম থেকে ডানে গিয়ে প্রথম ম্যাথ হচ্ছে যেটা আমরা কাটি নাই, এই ম্যাথ থেকে নতুন একটা রো শুরু হবে। কি বলছি? বাম থেকে ডানে যাবো, মানে উপরের থেকে নিচে তো আসতেছি একবার করে। তুমি যখন একটা রোতে থাকবা, বাম থেকে ডানে যাবা, যেই সেলটা কাটা হয় নাই সেই জায়গা থেকে নতুন রো শুরু হবে, তার মানে আমার তৃতীয় রো শুরু হবে ম্যাথ থেকে, এবং ম্যাথই বাকি আছে, আর কিছু বাকি নেই, মানে ম্যাথের ডানে আর কিছু নেই। তার মানে আমরা কি করব, আমরা তৃতীয় রো টিআর, এর মধ্যে হবে ম্যাথ, টিডি ক্লোজ, এবং যেহেতু ম্যাথের ডানে আর কিছু নাই তাই এটাও ক্লোজ। আচ্ছা, এরপর ম্যাথের পর একইভাবে টিআর, টিডি, বায়োলজি, টিডি ক্লোজ, টিআর ক্লোজ, এবং লাস্টে আমার টেবিলও ক্লোজ, ঠিক আছে। তাহলে রোজ পেন, কোলস পেন, যত বিদঘুটে ছবি দেখ না কেন, যত বিদঘুটে টেবিল দেখ না কেন, তুমি যদি জাস্ট এই কয়েকটা জিনিস মাথায় রাখতে পারো। প্রথম কথা কি, যদি আমার এখানে এরকম একটা টেবিল থাকে, প্রথম কাজ করব আমি এখানে কিছু হাত দিয়ে ইনভিজিবল লাইন এঁকে দিব,
ঠিক আছে, ইনভিজিবল লাইন, ডটেড লাইন এঁকে দেবো। ডটেড লাইন এঁকে আমি দেখব যে আমার কোন সেলে কতগুলো রো স্প্যান বা কোল স্প্যান হচ্ছে, এটা হচ্ছে নাম্বার 1। এটা দেখলে আমার জন্য জিনিসটা ভিজুয়ালাইজ করতে ইজি হবে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে আমার যেই সেলের কাজ শেষ ক্লোজ করে দিব, ওই সেলটাকে আমি কেটে দিব, তাহলে আমার জন্য সুবিধা হবে। নাম্বার 3 হচ্ছে আমি যদি উপর থেকে নিচে আসি, মানে উপরে একটা রো থেকে পরের রোতে আসি, এরপরে যদি দেখি যে বাম থেকে ডানে প্রথম যেই ঘরটা বা সেলটাতে আমি ক্রস চিহ্ন দিই নাই, ওটা হচ্ছে আমার রোর শুরু, ওটা হচ্ছে আমার রোর শুরু। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, এখন আমি দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। যদি আমাদের আসলে ক্লাসের সময়টা শেষ, আমি কিছু এমসিকিউ তোমাদের করাইতে চাইছিলাম, হয়তো বা কিছু এমসিকিউ তোমাদের করাবো, 45-এ ছেড়ে দিব অ্যাজ প্রমিস। দুইটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে রোকে কলাম এবং কলামকে রোতে রূপান্তর করা, রোকে কলাম এবং কলামকে রোতে রূপান্তর করা, এই প্রশ্নটা অনেক আসে। ঠিক আছে, এটার কোডটা কীরকম, ধরো আমার এখানে একটা টেবিল আছে, হ্যাঁ আমার এখানে একটা টেবিল আছে যেটা 3টা রো আর 4টা কলাম। তোমাকে যদি বলে যে রোকে কলাম আর কলামতে রূপান্তর করো, তখন তুমি এই ছবিটাকেই অন্যভাবে আঁকবা। তুমি এই ছবিটাকে আগে খাতায় আঁকবা। এই ছবিটাতে এখন 3টা রো থাকবে, 3টা কলাম থাকবে, 4টা রো থাকবে। আমি সুবিধার ক্ষেত্রে এটাতে একটু নাম্বার দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, এখন কি রকম হয়ে যাবে দেখো, এখন আমার এরকম হয়ে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তুমি এভাবে করে টেবিলটাকে আগে আঁকবা, এভাবে করে টেবিলটাকে আগে আঁকবা। ওকে, টেবিলটাকে আগে আঁকবা, এরপরে এই নতুন টেবিলের কোডটা লিখবা, এরপরে এই নতুন টেবিলের কোডটা তোমরা লিখবা। এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। ঠিক আছে, আশা করি তোমাদেরকে আমি টেবিলের উপর অনেক কিছু পড়াইছি, সো তোমরা এই টেবিলের কোড তোমরা ডেফিনেটলি আশা করি তোমরা আঁকতে পারবা, টেবিলের কোড তোমরা আশা করি আঁকতে পারবা। ঠিক আছে, ওকে আসো তাহলে আমরা কিছু এমসিকিউ করি, কিছু এমসিকিউ করে আজকে ক্লাসটা শেষ করে দেব। প্রথম কথা, আমি আইডিয়ালি যেটা হইতো যে যদি কোনো ক্যালকুলেশন করার এমসিকিউ থাকে সেটা আমি তোমাদেরকে ক্যালকুলেট করতে দিব, বাট আদারওয়াইজ আমি হচ্ছে তোমাদেরকে এমসিকিউ কারেক্ট অ্যান্সারগুলো দেখাইতে থাকবো। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করব। ওকে, কোনটি ওয়েব ব্রাউজার? ওয়েব ব্রাউজার দিয়ে কি হয়, ওয়েব ব্রাউজ করে। স্কাইপ, ভাইবার, ক্রোম নাকি ফেসবুক? স্কাইপ, ভাইবার আর ফেসবুক এই 3টা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা ওয়েব ব্রাউজার না। তার মানে অ্যান্সার হচ্ছে ক্রোম বা গুগল ক্রোম, রাইট? ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখি 2 নম্বর প্রশ্ন, ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? ইউআরএল, এইচটিটিপি, এইচটিএমএল, www। ওয়েব পেজের অ্যাড্রেস এটাকে কি বলে? অবশ্যই এটাকে ইউআরএল বলে, তাই না? আমরা একটু আগে আইপি আর ইউআরএল এর মধ্যে পার্থক্য দেখছি, ওয়েব পেজের অ্যাড্রেসকে ইউআরএল বলে। আচ্ছা, ডিএনএস এর পূর্ণরূপ কি? ডিএনএস এর পূর্ণরূপ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু আমরা মাথায় রাখবো। আমরা প্রত্যেকটার ফুল ফর্ম মাথায় রাখবো, ফুল ফর্মগুলো পরীক্ষায় অনেক আসে, ফুল ফর্মগুলো ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে ফুল ফর্মগুলো বেশি ইম্পর্টেন্ট, আমরা মাথায় রাখবো। আচ্ছা, ওকে 4 নাম্বার, ওয়েবসাইট তৈরি করার সময় বিবেচ্য বিষয় কোনটি? টেকনোলজি স্পেসিফিকেশন, ওয়েবসাইট আপডেটকরণ, সার্চ ইঞ্জিনের দ্রুত প্রসেসিং করার ক্ষমতা, উপরের সব কয়টি? ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার কি? উপরের সব কয়টি। আমার এই প্রত্যেকটাই আমার একটা ওয়েবসাইটকে সুন্দর এবং ফাস্ট বানাবে, প্রত্যেকটা আমার ওয়েবসাইটটাকে সুন্দর এবং ফাস্ট বানাবে এই কারণে। আচ্ছা, ওয়েবসাইটের একক ঠিকানা দেখো, ওয়েবসাইটের একক ঠিকানা ইউআরএল। তোমাদেরকে আমি বলছি এককভাবে শনাক্ত করতে পারে, এক, অদ্বিতীয়, ইউনিক, এই টাইপের ঠিকানা শব্দটা, এই একক ঠিকানা যদি শুনো তখন তোমরা ইউআরএল লাগাই দিয়ে আসবা। ওকে, আচ্ছা, ওয়েবসাইটের একক ঠিকানা শুনলে তোমরা ইউআরএল লাগাই দিয়ে আসবা। যদি বলে নেটওয়ার্কের একক ঠিকানা, কম্পিউটারের একক ঠিকানা, মানে ওয়েবসাইট ওয়েব পেজ বাদে কোনো কিছু একক ঠিকানা, তখন অ্যান্সার হবে আইপি অ্যাড্রেস। ঠিক আছে, তখন অ্যান্সার হবে আইপি অ্যাড্রেস, পার্থক্যটা মনে রাখবা। আচ্ছা, ইউআরএল হচ্ছে ওয়েব পেজের অ্যাড্রেস, এটা পড়ছি, এটা স্কিপ করতেছি। ওয়েবসাইটের ঠিকানাকে বলে ইউআরএল। স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নের মাধ্যম কোনটি? স্ট্যাটিক ওয়েবসাইট, হ্যাঁ স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে সিএসএস দিয়ে আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। এই যে পিএইচপি, এএসপি, জেএসপি এগুলো সব ডেটাবেজের কাজ,
এগুলো সব ডেটাবেজের কাজ, এবং আমরা জানি ডেটাবেজ অলওয়েজ ডাইনামিক ওয়েবসাইটে থাকে, ডেটাবেজ অলওয়েজ ডাইনামিক ওয়েবসাইটে থাকে, তাই স্ট্যাটিক ওয়েবসাইটের সাথে সম্পর্কিত হচ্ছে সিএসএস। ওকে, 9 নাম্বার, স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি? ওয়েব পেজগুলোতে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে, ব্রাউজারে দ্রুত লোড হয়, ডেটাবেজ ব্যবহার করা যায়, ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে। ঠিক আছে, দেখো ডেটাবেজ ডাইনামিক, ইনপুট দেওয়ার ব্যবস্থা ডাইনামিক, ওয়েব পেজে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে ডাইনামিক, তার মানে ব্রাউজার কি, ব্রাউজারে দ্রুত লোড, এটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, এই টাইপের এমসিকিউগুলো, মানে শুধু আইসিটি না সব সাবজেক্টে এই টাইপের এমসিকিউগুলোকে আমরা বলি কি জানো? এগুলাকে আমি বলি হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। প্রসেস অফ এলিমিনেশন। সবসময় তুমি একটা অপশন দেখে কারেক্ট অ্যান্সার গেস করতে পারবে না, তখন তোমাকে বাকি অপশনগুলোকে ক্রস করতে হবে, যেটা টিকে থাকবে সেটাই রাইট অ্যান্সার। এই অ্যান্সারটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইট কি? পরিবর্তনশীল তথ্য বা ইন্টারঅ্যাক্টিভ ওয়েব পেজ, স্ট্যাটিক ওয়েবসাইট 1 নম্বরে কাটা। সেম প্রসেস অফ এলিমিনেশন। 2 নাম্বার, অতি দ্রুত ও দক্ষতার সহিত কন্টেন্ট সরবরাহ করা যায়। সহজেই ওয়েব পেজে লেআউট পরিবর্তন করা যায়। তার মানে অ্যান্সার হবে 2 and 3। কিন্তু দেখো, তুমি যদি কারেক্ট অ্যান্সার পদ্ধতিতে যাও, অ্যান্সার 2 and 3 বের হইল দুইটা অপশন দেখে। তুমি প্রসেস অফ এলিমিনেশনে গেলে 1 কাটা মানে কি, অ্যান্সার ওয়াইজ 2 আর 3 হইতে বাধ্য। তো তুমি নিচের দুইটা আর দেখলাই না, তোমার টাইম বাঁচলো, নিচের দুইটা আর দেখলে না। কিন্তু একটু কেয়ারফুল থাকা লাগবে, কারণ এখানে এমন তো হইতে পারতো না যে একটা ধরো খ নাম্বারে 1 and 3 জায়গায় খ নাম্বারে অ্যান্সার আছে শুধু 3, তো শুধু 3 তো অ্যান্সার হইতে পারে, তাই না? সো এগুলো একটু মানে যেভাবে করলে তোমার ফাস্ট হয়, এগুলো তোমাকে একটু চিন্তা করতে হবে। আচ্ছা, ওয়েব পেজে কি থাকতে পারে? টেক্সট থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, সবগুলোই থাকতে পারে, আমরা এটা জানি। আচ্ছা, ওকে, উদ্দীপক ভিত্তিক একটা আছে দেখি। সুজন প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিয়েছে, আজ তার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সে ইন্টারনেটের মাধ্যমে ফলাফল জানতে চায়, তার ভাই কি করলো? ওয়েব ব্রাউজারে অ্যাড্রেস দিল। আচ্ছা, ওয়েব ব্রাউজারে অ্যাড্রেস বারে কি লিখতে হবে? ফাইলের নাম, প্রোটোকলের নাম, ফাইলের নাম দুইবার আছে, প্রোটোকলের নাম নাকি ওয়েব অ্যাড্রেস? অবশ্যই ওয়েব অ্যাড্রেস, তাই না? ওই যে আমরা ইউআরএল দিই, ওটা তো ওয়েব অ্যাড্রেস। আচ্ছা, তারপর সুজন যে ওয়েব পেজ দিয়ে তার রোল দেখলো, তা তৈরি করা হয়েছে HTML দিয়ে, XML দিয়ে, PHP দিয়ে। ভেরি গুড কোয়েশ্চেন। গুগল কি দিয়ে তৈরি করা হয়েছে? গুগল তৈরি করা হয়েছে XML দিয়ে এবং PHP দিয়ে। 2 and 3 কেন বলছি? কারণ তুমি মানে সুজন কি করছে দেখো, ওয়েব অ্যাড্রেস বারে একটা জিনিস লিখে সার্চ দিছে মানে তখন এই ওয়েবসাইটটা আর স্ট্যাটিক নাই, ওয়েবসাইটটা হয়ে গেছে ডাইনামিক। আমরা জানি ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকলে, ওয়েবসাইটটা হয়ে যায় ডাইনামিক। ইনপুটের ব্যবস্থা থাকলে ওয়েবসাইটটা হয়ে যায় ডাইনামিক। তাই এটা আর স্ট্যাটিক নাই, যেহেতু স্ট্যাটিক নাই আমরা HTML দিয়ে এটা আর তৈরি করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখি ওয়েবসাইট নিয়ে অনেক কিছু আছে, আমরা একটু আগাই, এগুলো তোমরা পারবা। ওকে, একটা গুড কোয়েশ্চেন। আচ্ছা দেখো, এখানে একটা ডোমেন নেম আছে, একটা DNS দেওয়া আছে, একটা ডোমেনের নেম দেওয়া আছে। এখানে কয়েকটা অংশ আছে, একটা হচ্ছে HTTP যেটা প্রোটোকল, একটা হচ্ছে www.moedu.com যেটা URL, একটা হচ্ছে হোম, আর একটা হচ্ছে ট্যাগ, এখানে কিছু পেজ। হ্যাঁ, এখানে টপ ডোমেইন কোনটা? টপ ডোমেইন বলতে আমরা কি বুঝি? আমাদের এই যে দেখো .gov, এখানে আমরা অনেক সময় .com দেখি, এখানে আমরা অনেক সময় .edu দেখি, এখানে আমরা অনেক সময় .bd দেখি। একদম লাস্টে যেটা, এটাকে আমরা বলি হচ্ছে টপ ডোমেইন। এরপরে ফার্স্ট ডোমেইন, সেকেন্ড ডোমেইন, মানে এরকম যদি থাকে লাইক .com যদি থাকে, সেক্ষেত্রে .comটা হয়ে যাবে বা কমটা হয়ে যাবে আমার টপ ডোমেইন। এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, আচ্ছা দেখো, সেম শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেলের ডোমেনের নাম হচ্ছে .edu। আমাদের যে মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, ওটাও দেখবো .edu দেওয়া। ঠিক আছে, কোনো ওয়েবসাইটের কাঠামোতে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়, লিনিয়ার ওয়েবসাইট বলতে পারো। আচ্ছা, এটা আসলে লিঙ্ক করা থাকলে সবগুলাই অ্যান্সার হওয়া উচিত,
আচ্ছা, এই যে এই বিদঘুটে জিনিসটা, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মাথায় রাখবা, আইপি অ্যাড্রেস হবে বাইনারিতে অথবা হেক্সাডেসিমালে, বাইনারিতে অথবা হেক্সাডেসিমালে, ঠিক আছে? বাইনারিতে অথবা হেক্সাডেসিমালে আইপি অ্যাড্রেস হয়। আচ্ছা, IPv4 কত বিটের? 32 বিটের। IPv4-এ কি থাকে তোমার? 4টা 8 বিটের, 4 × 8 32 বিট। ওকে, একটি আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য মোট কয়টি বিটের প্রয়োজন হয়? 32 বিট, কারণ আমাদের সবচেয়ে ছোট আইপি অ্যাড্রেস হচ্ছে IPv4। আচ্ছা, ওকে, HTML ব্যবহার করে ওয়েব পেজের সুবিধা, এগুলো নিয়ে আর খুব একটা আলোচনা করব না, এগুলো আমরা আসলে অনেক আলোচনা করছি। আমি একটু দেখি, আমি যদি কোনো সুন্দর পাই যেগুলো তোমাদের জানা উচিত, যেগুলো তোমরা জানো না সেগুলো আমরা করব। আচ্ছা, আচ্ছা, গুড কোয়েশ্চেন। ওকে, একটা ট্যাগ আছে, দেখো, প্যারাগ্রাফ ট্যাগ। আমরা ট্যাগের মধ্যে একটা ট্যাগের নাম থাকে, একটা ট্যাগের এলিমেন্ট থাকে, ঠিক আছে? ট্যাগের এলিমেন্ট কি? ট্যাগের এলিমেন্ট হচ্ছে এই যে পি। দেখো আমাকে কি বলছে উদ্দীপকে, এলিমেন্ট কন্টেন্ট কোনটি? এলিমেন্ট হচ্ছে পি। ট্যাগের এলিমেন্ট হচ্ছে পি, ট্যাগের ভিতর যেটা লেখা থাকে। আচ্ছা, আর অ্যাট্রিবিউটের ভ্যালু কি? অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে সেন্টার, কারণ অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন, ঠিক আছে? এটা হচ্ছে আমরা জাস্ট একটু ট্যাগ নিয়ে কিছু আলোচনা করলাম। আচ্ছা, ট্যাগের চিহ্ন তোমরা চিনো, এমটি ট্যাগ তোমরা জানো, লিঙ্ক ট্যাগ একটু আগে দেখছো, হেডিং ট্যাগ। আচ্ছা, সবচেয়ে বড় হেডিং ট্যাগ মাথায় রাখবো আমার H1 সবচাইতে বড় এবং H7 সবচাইতে ছোট। H1 সবচাইতে বড়, তারপর আস্তে আস্তে ছোট হতে থাকে। আচ্ছা, ওকে, এগুলো আমরা মোটামুটি জানি। এটা আমি তোমাদের ক্লাসে অনেক পড়াই, আমি যদিও তোমাদের ফার্স্ট ক্লাসটা নিই নাই, জাকির ভাইয়া নিয়েছে। আচ্ছা, এই href মানে কি? href মানে হাইপারলিঙ্ক রেফারেন্স। href হচ্ছে হাইপারলিঙ্কের রেফারেন্সের রেফ, এটা হচ্ছে href। আচ্ছা, ওকে, একজন বলছে আর না, আমি দেখতেছি কিছু এমন প্রশ্ন আছে নাকি যেটা তোমাদের জানা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমরা মোটামুটি কভার করে ফেলছি সবই। এমসিকিউ আমি আসলে যেটা তোমাদেরকে বলবো যে আমরা মোটামুটি অনেকগুলো অলরেডি প্র্যাকটিস করছি, ঠিক আছে? এই কারণে তোমাদের সেম টাইপের এমসিকিউগুলো তোমরা তোমার হচ্ছে স্লাইড দেখে নিও। একই টাইপের এমসিকিউ আশা করি বারবার দেখা লাগবে না যদি কনসেপ্ট বুঝে থাকে, ঠিক আছে? অলরাইট, সো তোমাদের চ্যাপ্টার 4-এর কিন্তু আজকে লাস্ট ক্লাস হয়ে গেল, চ্যাপ্টার 4-এর ক্লাস শেষ। আগামী উইকে ইনশাল্লাহ চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং শুরু হবে। সি প্রোগ্রামিংয়ের আমি জানি অনেক ভয় পাও, তোমাদের 4টা ক্লাসে সি প্রোগ্রামিং শেষ করা হবে এবং এমনভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে যাতে তোমরা আসলে ওই 4টা ক্লাস করলে পরীক্ষার জন্য যা লাগে সবই পড়তে পারো। ওকে, তোমাদের সামনে যে উইকটা আছে তোমরা সুন্দর করে গুছাও যাতে করে এই চ্যাপ্টার 4 নিয়ে যত সমস্যা আছে সব সমাধান হয়ে যায় তোমাদের সাথে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সময় কিন্তু কম, সো একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? তাহলে তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, সামনে কোনো ক্লাসে দেখা হবে। সবাইকে অনেক দোয়া সবার পরীক্ষার জন্য এবং সবাইকে আসসালামু আলাইকুম।